হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সান্দ্রতা ও পৃষ্ঠটান বা ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশনের টোটাল থিওরি দেখব। ওকে, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলে আলোচনা করব, কোনটা কি কেন কি সমস্ত কিছু আমরা এখানে পুরো ক্লিয়ার ওয়েতে বোঝার চেষ্টা করব। ওকে, সো দেখো বেসিক্যালি আমরা সবাই নেচারকে ভালো করে যদি ফলো করি তাহলে দেখতেই পাবো যে নদীতে জল প্রবাহিত হয়, তাহলে জল ফ্লো করতে করতে যাচ্ছে, রাইট? তাহলে যেরকম ধরো এই যে বৃষ্টি পড়ছে, যখন একটা এয়ার মিডিয়ার মধ্য দিয়ে কি লিকুইড ড্রপ পড়ছে, রাইট? মানে জল পড়ছে, জলের ফোঁটা পড়ছে। তোমাদের সবার বাড়িতে কল রয়েছে, যখন কলের নবটা যখন তুমি অন করো বা ওপেন করো তখন দেখো সেখান থেকে জল পড়ছে। এই যে জল পড়ছে, এই গল্পগুলো বলছি আমি, এখান থেকে বেসিক্যালি জিনিসগুলো আমরা বুঝতে পারবো। ওকে, এই ভিসকোসিটি কি, সারফেস টেনশন কি, সমস্ত কিছু আমরা এখান থেকে বুঝতে পারবো, চাপ নেই। তো দেখো ফার্স্ট যে পয়েন্টটা আমাদেরকে শিখতে হবে সেটা কি, বেসিক্যালি মানে ফ্লুইড। ফ্লুইড কাকে বলে, রাইট? সো প্রবাহ, বাংলায় বলা হয় সেটা কি কি, প্রবাহ আর ফ্লুইড। ওকে, সো ফ্লুইড বা প্রবাহটা কি, দেখো সিম্পল জিনিস, একদম সিম্পল ভাষায় যদি বলি, ফ্লুইড মানে যে ফ্লো করতে পারে, যে ফ্লো করতে পারে তাকে বলে আমরা ফ্লুইড। যে ফ্লো করতে পারে মানে যার একটা ফ্লোনেস রয়েছে, মানে ফ্লো প্রপার্টি রয়েছে, তাদেরকে আমরা বলবো ফ্লুইড, তাই নয় কি? যেমন ধরো জল, জলকে যেরকম ধরো তুমি একটা হাই মানে উচ্চ স্থান থেকে যদি নিম্ন স্থানের দিকে যদি ছেড়ে দাও তাহলে জলটা কিন্তু গড়াতে গড়াতে চলে আসবে, তোমার ফ্লো করছে, দ্যাট ইজ ফ্লুইড। তেমন গ্যাস, গ্যাসও একই রকম গল্প, গ্যাসও ফ্লো করতে পারে। মানে বেসিক্যালি দেখো ইন্টারেস্টিং ব্যাপার কি, ধরো একটা পাত্রে তুমি জল নিয়েছো, একটা পাত্রে তুমি জল নিয়েছো, তুমি যখন হাত দিয়ে হালকা করে টাচ করবে, মানে স্পর্শ করবে, তখনই কিন্তু সেটা ফ্লো করতে শুরু করবে, তখনই সেই মলিকুলসগুলো কি ফ্লো করতে শুরু করবে। মানে এরা কি স্পর্শকাতর, মানে স্পর্শ করার সাথে সাথে কি তারা মানে তাদের আকার চেঞ্জ করে ফেলে, তারা ফ্লো করতে শুরু করে। কিন্তু কঠিন বস্তুর ক্ষেত্রে তুমি যদি কঠিন বস্তু নাও একটা, তাকে কিন্তু স্পর্শ করার সাথে সাথে সে কিন্তু ফ্লো করে না, তাহলে কি তার মলিকুলসগুলো কি সেই জায়গাতেই কিন্তু থাকে, তাই নয় কি? তাহলে এই যে ফ্লো বা মানে প্রবাহ যেটা বলছি আমরা, সেটা কি লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে আমরা পাই, মানে যারা ফ্লো করতে পারে তাদেরকে বলি আমরা কি প্রবাহ বা ফ্লুইড বলি আমরা। তাহলে এখান থেকে বলতে পারো যারা ফ্লো করে, একদম সিম্পল ভাষায় বলতে গেলে এটাই বলবো, তুমি ফ্লো করতে পারে তাদেরকে ফ্লুইড বলা হয়ে থাকে, তাদেরকে ফ্লুইড বলা হয়ে থাকে, রাইট? ফ্লুইড বা প্রবাহ বলা হয়। যেমন বলো, যেমন বেসিক্যালি লিকুইড রয়েছে তোমার, লিকুইড অ্যান্ড গ্যাস, লিকুইড বা তরল, তাই তো, আর কি গ্যাস বা গ্যাস বলি আমরা যেটাকে। ক্লিয়ার হয়েছে? যেরকম লিকুইড মানে কি, তোমার জল হতে পারে, তেল হতে পারে, অ্যালকোহল হতে পারে, নানাবিধ যেসব জিনিস লিকুইড। ওকে, গ্যাস, গ্যাস হতে পারে। ওকে, তো লিকুইড, গ্যাস আর কঠিন, এইগুলো তো তোমরা সবাই জানো নিশ্চয়ই। মানে পদার্থের তিনটি স্টেট আমরা পাই বেসিক্যালি, আমি এখানে তিনটে কথাই বলি, আমি প্লাজমা স্টেটের কথা বলছি না, আমি 4 নম্বর যে স্টেট, তিনটি স্টেট, একটা পাই কঠিন, একটা পাই লিকুইড, একটা পাই গ্যাস। যেমন একটা এক্সাম্পল তুমি বুঝতে পারো, যেরকম যেরকম ধরে বলি জল, জলের ক্ষেত্রে যদি বলি আমরা, দেখো জল, জল হচ্ছে তোমার লিকুইড, ঠিক আছে? জলের মলিকিউলসগুলো মানে জল লিকুইড, জলের মলিকিউলসগুলো একটুখানি দূরে দূরে থাকে, হালকা একটু দূরে দূরে থাকে। জলটাকে যদি আমরা মানে আরও টেম্পারেচার কমাই তাহলে সেটা কি বরফে পরিণত হয়, বরফ। বরফ একটা কঠিন, এটা তোমার কি, এটা তরল, এটা জলটা তোমার তরল, এটা তোমার তরল, তরলের এক্সাম্পল, এটা তোমার কঠিনের এক্সাম্পল। ওকে, এবার কঠিন মানে কি, কঠিন মানে মলিকিউলসগুলো প্রচুর কাছাকাছি রয়েছে, মলিকিউলসগুলো প্রচুর কাছাকাছি রয়েছে এবং একটা সুনির্দিষ্ট শেপে রয়েছে, সুনির্দিষ্ট একটা শেপে রয়েছে। ক্লিয়ার? আর গ্যাস মানে কি বেসিক্যালি, ধরো এই যে জল, জলটাকে যদি তুমি একটু হাই টেম্পারেচার দাও, মানে এখানে যদি টেম্পারেচার সাপোজ ডিক্রিজ করছো
টেম্পারেচার তুমি এখানে কী করছো, ডিক্রিজ করছো, ঠিক আছে, টেম্পারেচার তুমি এখানে কমাচ্ছ, ডিক্রিজ করছো তুমি টেম্পারেচার, আর এখানে টেম্পারেচার তুমি ইনক্রিজ করছো তুমি, ক্লিয়ার? মানে এটা কীরকমভাবে দেখে তাহলে ভালো হবে, টেম্পারেচার তুমি এখানে ইনক্রিজ করছো, টেম্পারেচার তুমি এখানে ডিক্রিজ করছো। তাহলে টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় তাহলে সেটা কী হবে, বেসিক্যালি বাষ্পে পরিণত হবে, বাষ্প ভেপারে পরিণত হবে। তাহলে এটা কী দেবে বেসিক্যালি, এইটা তোমার গ্যাস দেবে। ওকে, এইখানে কিন্তু মলিকুলসগুলো অনেক দূরে দূরে থাকে, অনেক দূরে দূরে থাকে। তাহলে দেখো তুমি 3টে স্টেট পেয়ে গেলে তুমি, কি কি, কঠিন, তরল, গ্যাস, এই তো গল্প, তাই নয় কি? তাহলে এই যে 3টে যে ম্যাটার, মানে একটা ম্যাটারের যে 3টে প্রপার্টি, তার মধ্যে দুজনা ফ্লো করতে পারে, কি, এই বাষ্প আর জল, এরা ফ্লো করতে পারে, এদের ফ্লোনেস প্রপার্টি রয়েছে, তাই এদেরকে বলে থাকি আমরা কি, ফ্লুইড। ফ্লুইড মানে কি, ফ্লুইড গ্যাসও হতে পারে, ফ্লুইড লিকুইডও হতে পারে। এখানে কিন্তু অনেকের কনফিউশন তৈরি হয় যে ফ্লুইড মানে হয়তো শুধু লিকুইড, না বাবা, ফ্লুইড মানে গ্যাসও হতে পারে, লিকুইডও হতে পারে, ঠিক আছে? ফ্লুইড মানে যার ফ্লো করতে পারে, যেরকম ধরো তরল, মানে একটা পাত্রের মধ্যে তুমি কি নিলে, জল নিলে, একটা পাত্রের মধ্যে তুমি জল নিলে, ওকে, এবার তুমি এখানে আঙুল দিলে, যখন তুমি আঙুল দেবে দেখবে এই স্থানটা দেখবে গর্ত হয়ে যাচ্ছে, মানে জলটা নড়াচড়া করতে শুরু করলো, তাই নাকি? কিন্তু এখানে যদি তরলের জায়গায় যদি মানে কঠিন হতো, যদি ইট নিতে বা কোনো একটা পাথর নিতে, কোনো মাটি নিতে, শক্ত মাটি, তুমি আঙুল দিলে কিন্তু নড়াচড়া করতো না, তাই নয় কি? তাহলে কি বেসিক্যালি দেখো ওইখানে কিন্তু স্পর্শকাতর নয়, এই যে লিকুইড এবং গ্যাস, এখানে যদি গ্যাসও দাও তুমি আঙুল দিলে তাহলে কিন্তু তারা স্পর্শকাতর, মানে বেসিক্যালি স্পর্শের সাথে তারা কি একটা ফোর্স ফিল করলো এবং মলিকুলসগুলো তাদের মানে ওই স্থান থেকে সরে গেল এবং ফ্লো করতে শুরু করলো। যে নাড়াচাড়া করছে দ্যাট ইজ ফ্লো করছে, বেসিক্যালি মুভমেন্ট হচ্ছে, দ্যাট মিনস ফ্লো করছে, রাইট? তো তার জন্য আমরা বলি এগুলো কি, এগুলো বেসিক্যালি ফ্লুইড। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে ফ্লুইডটা বোঝা দরকার, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এই ফ্লুইডটাকে আমরা দুরকম ওয়েতে দেখতে পারি, মানে বেসিক্যালি দুটো শ্রেণীতে ভাগ করা যায়, দ্য টু টাইপস অফ ফ্লুইড। মানে টু টাইপস বলতে এই লিকুইড আর গ্যাস বলতে চাইছি না আমি, মানে ফ্লুইডের আমি দুটো নেচার দেখতে পাই। কেমন নেচার? মানে যদি ফ্লুইডকে শ্রেণী বিভাগ করি আমরা, তাহলে এক পাবো আমরা বেসিক্যালি স্ট্রিমলাইন মোশন। ওকে, বাংলায় যেটাকে বলে থাকি আমরা ধারারেখা প্রবাহ, বা অনেক সময় বলা হয়ে থাকে কি স্থির প্রবাহ বা স্তরিত প্রবাহ, ঠিক আছে? সো স্ট্রিম লাইন মোশন, স্ট্রিম লাইন মোশন, ওকে, বা বাংলায় আমরা যেটাকে বলি ধারা রেখা প্রবাহ, বা তুমি বলতে পারো স্থির প্রবাহ। নাম থেকেই তোমাকে বুঝতে হবে বাবা, ঠিক আছে কি বলতে চাইছে। দেখো খুবই সিম্পল ওয়েতে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব, কোনো চাপ নেই। তাহলে স্ট্রিমলাইন মোশন বা ধারারেখা প্রবাহ বা স্থির প্রবাহ বা স্তরিত প্রবাহ, যাই বলো না কেন একই গল্প। দেখো নামটা কি বলছে, ধারারেখা, মানে একটা রেখা বরাবর হবে। ধারাটা মানে কি প্রবাহ, প্রবাহটা একটা রেখা বরাবর হবে। স্থির মানে তুই এখানে বুঝতে পারছিস কথা থেকেও কি হবে, স্থির হবে, প্রত্যেকটা পয়েন্টই স্থির হবে, কি ভেলোসিটি স্থির হবে, মানে কনস্ট্যান্ট হবে। মানে জিনিসটা তুই এরকম বলতে পারো, দেখো ধরো টিউব এটা বা যাই বলো না কেন তুমি, এখানে জল প্রবাহিত হচ্ছে, কি যাচ্ছে, জল প্রবাহিত হচ্ছে, জল প্রবাহিত হচ্ছে। স্ট্রিমলাইন মোশন কাকে বলে দেখো, এই ছবিটা থেকে তুমি বুঝতে পেরে যাবে। এই যে জল প্রবাহিত হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, মানে আমি যদি এখানে একটা লেয়ার কনসিডার করি, এই লেয়ারের প্রত্যেকটা পয়েন্টে, মানে এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, মানে বেসিক্যালি এই যে জল যে প্রবাহিত হচ্ছে, আমি যদি এক একটা লেয়ার কনসিডার করি, দেখো এগুলো একটা লেয়ার, প্রত্যেকটা লেয়ার হবে প্রথমত প্যারালাল। দেখো লেয়ারগুলো কিন্তু প্যারালাল, মানে একে অপরের গায়ের ওপরে কিন্তু উঠে পড়েনি, মানে এক একটা লেয়ার সবাই কিন্তু প্যারালাল হতে যাচ্ছে, মানে একজন একজনের ঘাড়ে কিন্তু চেপে বসেনি। তাহলে কি হবে, প্রথম কন্ডিশন হচ্ছে কি তোমার প্যারালাল হতে হবে, যে স্তরগুলো লিকুইডের যে স্তর, তারা কী হবে, লিকুইড বলো বা গ্যাস বলো, মানে ফ্লুইডের স্তর বেসিক্যালি প্যারালাল হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা কি, ধরো মানে এই যে পয়েন্টে আমি ধরলাম, এই পয়েন্টের ভেলোসিটি
যা হবে এই পয়েন্টের ভেলোসিটি সেম হবে, এই পয়েন্টের ভেলোসিটি সেম হবে, এই পয়েন্টের ভেলোসিটি সেম হবে। ওকে, মানে মানে প্রত্যেকটা পয়েন্টের, প্রতিটি পয়েন্টের ভেলোসিটি এবং তাদের ডিরেকশন সেম থাকতে হবে, এইটা ইম্পর্টেন্ট। কি বললাম কথাটা? তাহলে এই পয়েন্টের ভেলোসিটি দেখো, মানে এই দিক বরাবর ডিরেকশন, ভেলোসিটি এই দিক বরাবর ডিরেকশন, ঠিক আছে? এই পয়েন্টেরও ঠিক এই দিক বরাবর, দেখো দুজনের মানে সবগুলোর কিন্তু একই দিক বরাবর কিন্তু ভেলোসিটির ডিরেকশন রয়েছে। তাহলে স্ট্রিমলাইন মোশনের যে ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তোমার দেখো যে লেয়ারগুলো প্যারালাল হতে হবে। ওকে, সো প্যারালাল লেয়ার থাকতে হবে, প্যারালাল লেয়ার হবে, লেয়ার অফ ফ্লুইড, ঠিক আছে? সো সেকেন্ড পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি বেসিক্যালি ভেলোসিটি, মানে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি এবং ডিরেকশন কিন্তু সেম হতে হবে, মানে বেগের মান, মানে ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি অ্যান্ড তোমার ডিরেকশন অফ দ্য ভেলোসিটি কিন্তু সেম হতে হবে। ওকে, সো এরকম বলতে পারো তুমি, আচ্ছা ম্যাগনিটিউড এরকম লিখে দিই, ম্যাগনিটিউড of velocity and direction of velocity at each point কি will be সেম। ওকে, মানে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি এবং যে ডিরেকশন সেগুলো কিন্তু সেম হতে হবে, তবে সেটাকে বলবো কি আমরা স্ট্রিমলাইন মোশন বা ধারা রেখা প্রবাহ। জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে দেখো বেগের মান এবং বেগের যে দিক সেম হতে হবে। ওকে, এইবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার ধর এই যে লেয়ারটা তুমি এখানে কনসিডার করেছো, তো এই প্রত্যেকটা পয়েন্টকে আমি সাপোজ এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এ পয়েন্টের প্রত্যেকটা মানে এই পয়েন্ট, মানে এ পয়েন্ট বা তুমি এ লেয়ার বলো, যাই বলো না কেন, তাহলে দেখো জিনিসটা একটুখানি ভালো করে বলি। ধরো এখান থেকে জল প্রবাহিত হচ্ছে, তো জল আসছে, জল আসছে, ভালো কথা। জলে একটা মলিকুল যখন এইখানে আসলো তখন তার ভেলোসিটি এ পয়েন্টে আসলো, যখন এ পয়েন্টে আসলো তখন তার ভেলোসিটি হবে সাপোজ বললাম ভি এ পয়েন্টে ধরলাম ভি এ। এবার ওই মলিকুলটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসবে, হতে পারে যে এই সামনে যখন আসলো সাপোজ বি পয়েন্টে, তার ভেলোসিটি কিন্তু ভি এ নাও হতে পারে, তার ভেলোসিটি সেখানে কী হবে ভি বি হবে, তাতে কোনো অসুবিধা নেই। বাট এই পয়েন্টে প্রত্যেকটা মলিকুলের ভেলোসিটি কিন্তু ভি বি হবে, এবং যে এ পয়েন্টে প্রত্যেকটা মলিকুলের ভেলোসিটি কিন্তু ভি এই হবে, মানে এই পয়েন্টে যত মলিকুলে আসুক না কেন তার ভেলোসিটি কিন্তু ভি এই থাকবে। এই কথাটাই কিন্তু বলছে স্ট্রিমলাইন মোশনে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো আরেকটুখানি জিনিসটা ভালো করে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, ধরো এই ছবিটাই তুমি এখানে আঁকো, এই জল প্রবাহিত হচ্ছে, এটা পাইপ বলো যাই বলো না কেন, এখান দিয়ে জল প্রবাহিত হচ্ছে, রাইট? এখান দিয়ে জল প্রবাহিত হচ্ছে, প্যারালাল যাচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই, মানে এই লেয়ারগুলো প্রত্যেকেই কিন্তু একে অপর প্যারালাল আর হতে হবে। দেখো ধর সাপোজ এটাকে যদি এরকম বলো তুমি, দেখো একটুখানি ক্রিটিক্যাল করে ছবিটা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হয়তো তুমি ভাবছো যে শুধু প্যারালাল কেন করছি আমি। ধরো পাইপটা এরকম রয়েছে, এরকম রয়েছে, এইখানে কী হয় বলো তো, এই যে লেয়ারটা এ কিন্তু এই দিক বরাবর আসবে, সিমিলারলি এও কিন্তু এদিক বরাবর আসবে, এও এদিক বরাবর আসবে, এও এদিক বরাবর আসবে। তার মানে তুমি কি বুঝতে পারছো? দেখো লেয়ারগুলো কিন্তু পরস্পরে কিন্তু প্যারালালই থাকছে এবং প্রত্যেকটা পয়েন্টের কিন্তু ভেলোসিটি সেম এবং ডিরেকশনও সেম। এই যে ভেলোসিটি সেম এবং ডিরেকশন সেম, এই কথাটা মানেটা বোঝায় ভালো করে। তাহলে এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম বি পয়েন্ট, এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম সি পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এ পয়েন্ট মানে এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটা বি মানে এই পয়েন্টটাও বি, এই পয়েন্টও বি, এই পয়েন্টও বি, এই পয়েন্টটা সি মানে এই পয়েন্টও সি, এই পয়েন্টও সি, এই পয়েন্টটাও সি। ক্লিয়ার হয়েছে? তাহলে এ পয়েন্টে দেখো মলিকুল মানে জল তো ফ্লো করছে, মানে ধরো একটা মলিকুল এখানে একবার আসলো, সে চলে গেলো সামনে, এখানে আসলো, সে সামনে চলে গেলো, সে এখানে আসলো, ওই মলিকুলটাই। বাট যখন ওই মলিকুল যখন এ পয়েন্টে, তখন তার ভেলোসিটি কত ভি এ,
ওই মলিকুলটি যখন বি পয়েন্টে তখন তার ভেলোসিটি ভিবি, ওই মলিকুলটি যখন সি পয়েন্টে তখন তার ভেলোসিটি কিন্তু ভিসি। তাহলে তুমি এখন তো বলতেই পারো হ্যাঁ ওই ডিফারেন্ট পয়েন্টে তো ডিফারেন্ট ভেলোসিটি বলছে, তাহলে তুমি বললে যে এখনই যে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি সেম হতে হবে। এইখানেই তো বুঝতে হবে তোমাদের, এইটাই তো মানুষে মানে মিস্টেক করে এখানে, তাই না? প্রত্যেকটা পয়েন্ট বলতে কি বলতে চাইছি দেখো, এই যে জলের যে লেয়ারগুলো, প্রত্যেকটা লেয়ারের যে কোনো একটা পয়েন্টে মানে এ পয়েন্ট, মানে এ পয়েন্টের দেখো এই সমস্ত মানে এই সমস্ত লেয়ারের এ পয়েন্টই ভেলোসিটি সেম হবে। মানে এর ভেলোসিটি যদি ভি এ হয়, এর ভেলোসিটি ভি হবে, এর ভেলোসিটি ভি হবে, এর ভেলোসিটিও ভি এই হবে এই লেয়ারে, মানে সরি এই পয়েন্টে প্রত্যেকটা লেয়ারে ভেলোসিটি ভি এই হবে। এবার সামনের দিকে এগুলো সাপোজ ভেলোসিটি বেড়ে গেল, বাট বি পয়েন্টে যখন আসলো, বি পয়েন্টে কিন্তু যে মলিকুলে আসুক না কেন, ওয়াটারের যে মলিকুলে আসুক না কেন, মানে যত নম্বর মলিকুলে আসুক না কেন, তার ভেলোসিটি কিন্তু বি পয়েন্টে কিন্তু ভিবি হবে। এই লেয়ারেরও কিন্তু ভেলোসিটি ভিবি হবে, এই লেয়ারের ভেলোসিটি ভিবি, এই লেয়ারের ভেলোসিটি ভিবি হবে। এই পয়েন্টে প্রত্যেকটা মলিকুলের ভেলোসিটি, প্রত্যেকটা লেয়ারের ভেলোসিটি কিন্তু ভিবি হবে। সিমিলারলি এই সি পয়েন্টে প্রত্যেকটা লেয়ারের ভেলোসিটি কিন্তু ভিসি হবে। এইটা ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের এখানে, এটাই বুঝতে হবে তোমাকে ভালো করে। ক্লিয়ার হয়েছে? এবং ভেলোসিটি সেম যেমন কথাটা বলছি সেইখানে তুমি একসাথে যুক্ত করে দাও এবং তাদের ডিরেকশনটাও সেম হবে, তাদের ডিরেকশনটাও দেখো সেম হবে। এখানে ডিরেকশন যেমন এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, এটা যেরকম সাপোজ এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, মানে ভেলোসিটির মান এইখানে সবার ভেলোসিটি ভিএ, এখানে সবার ভেলোসিটি ভিবি, এখানে সবার ভেলোসিটি ভিসি। ওকে, জিনিসটা ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এইটি হচ্ছে আমাদের কি স্ট্রিমলাইন মোশন। ওকে, এখানে একটা তোমাকে প্রশ্ন করতে পারে, স্ট্রিমলাইন মোশনের ক্ষেত্রে ধরো এই একটা লেয়ার, এই একটা লেয়ার, দুটো লেয়ার, এটাকে লেয়ার 1 বলো, এটাকে লেয়ার 2 বলো। এই যে দুটো লেয়ার কি পরস্পরকে ছেদ করতে পারে? এই লেয়ারগুলোকে আমরা বলে থাকি বেসিক্যালি ধারা রেখা। এই এক একটা লেয়ার এক একটা ধারা রেখা। ওকে, মানে স্ট্রিম লাইন, দেখো স্ট্রিম লাইন মানে স্ট্রিম লাইন, কথার মধ্যে তুমি সব বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাহলে এই যে দুটো লাইন পরস্পরকে কি ছেদ করতে পারে? এইসব প্রশ্ন তোমাকে ভাবতে হবে, এগুলো কিন্তু ইন্টারেস্টিং একটা মানে প্রশ্ন। ধরো ধরো এরকম একটা মানে ধারা রেখা গেল, আর একটা ধারা রেখা সাপোজ বলছি আমি এইরকম, তাহলে দুটো ধারা রেখা, একটা L1 একটা L2। ওকে, দুটো ধারা রেখা পাচ্ছি আমরা, দুটো স্ট্রিম লাইন, মানে এই যে লেয়ার পাচ্ছি এই লেয়ার দুটো দিলাম, এবং দেখো দুজনকে আমি কিন্তু ছেদ করিয়ে দিয়েছি। তাহলে এটা কি পসিবল? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব বলো? মানে দুটো ধারা রেখা পরস্পরকে ছেদ করতে পারবে? এটা কি সম্ভব? দেখো ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, এটা সম্ভব নয়, ইট ইজ নট পসিবল। আনসার কি হবে? নো। ওকে, কেন? এবার বুঝতে হবে তোমাকে। দেখো দেখো এই যে ধারারেখাটা, স্ট্রিম লাইনটা, এর যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটায় এর একটা নির্দিষ্ট ভেলোসিটি রয়েছে, সেটা সাপোজ v1 বললাম, এবং তার একটা নির্দিষ্ট ডিরেকশন রয়েছে। এই ডিরেকশনটা বেশি গুরুত্বপূর্ণ এখানটায়। তার ডিরেকশনটা কোন দিক বরাবর? দেখো এই দিক বরাবর। সিমিলারলি একই পয়েন্টে দেখো, যখন তুমি L2 মানে এই যে স্ট্রিম লাইনটার কথা যখন তুমি বলছো, এর কিন্তু একদম সেম পয়েন্টে, এটা কিন্তু এ পয়েন্ট বললাম, তাহলে এই পয়েন্টেই এর ভেলোসিটি বলছে v2 এবং ডিরেকশন বলছে বাবা এই দিক বরাবর। দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, একটা পয়েন্টেই ভেলোসিটির দুটো মান পাচ্ছ এবং ভেলোসিটির দুটো ডিরেকশন পাচ্ছ। কিন্তু একটু আগে আমরা স্ট্রিম লাইনে যে ডেফিনেশন পড়লাম, একটা পয়েন্টে কিন্তু ভেলোসিটির মান একটাই হচ্ছে এবং একটা নির্দিষ্ট ডিরেকশনও থাকছে। কিন্তু যখন তুমি এইখানে দেখছো, যখন তুমি বেসিক্যালি মানে স্পর্শ করিয়ে দিচ্ছ, ছেদ করে দিচ্ছ, তখন কিন্তু একটা পয়েন্টে তুমি দুটো ভ্যালু পাচ্ছ, যেটা পসিবল নয়। কী করে সম্ভব হবে? আমরা স্ট্রিম লাইনের ডেফিনেশন আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা লাইনে হয় একটাই ভেলোসিটির ভ্যালু হতে পারে, একটাই ভেলোসিটির ডিরেকশন হতে পারে। বাট এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই স্পর্শ বিন্দুতে মানে এ বিন্দুতে তার কি ভেলোসিটির দুটো মান পাচ্ছ এবং দুটো ডিরেকশন পাচ্ছ, এটা সম্ভব নয়, তাই নয় কি? যেটা সম্ভব নয়। তার জন্য আমরা বলি কি, বেসিক্যালি দুটো ধারারেখা পরস্পরকে ছেদ করতে পারে না, দুটো স্ট্রিম লাইন পরস্পরকে ছেদ করতে পারে না। এটাকে তুমি বলতে পারো কি এই ধারারেখার একটা বৈশিষ্ট্য। জিনিসটা ক্লিয়ার হয়েছে?
তাহলে এটা কিন্তু ক্লিয়ার, মানে আশা করে বোঝাতে পারলাম। তাহলে দুটি ধারারেখা কেন পরস্পর ছেদ করতে পারে না, এটা হচ্ছে তার কারণ। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কি স্ট্রিম লাইন মোশন গেল। নেক্সট আমরা পড়বো কি টার্বুলেন্ট মোশন, মানে যেটাকে বাংলায় বলা হয়ে থাকে কি বলে অশান্ত প্রবাহ, মানে শান্ত নয় যাকে বলে অশান্ত প্রবাহ। ওকে, টার্বুলেন্ট মোশন, টার্বুলেন্ট মোশন বা অশান্ত প্রবাহ। ওকে, আমরা সব কিছু শিখবো আস্তে আস্তে করে। ওকে, কোনো তাড়াহুড়ো নেই, পুরো কনসেপ্ট ডেভেলপ করো। হ্যাঁ, কারণ ফিজিক্স তোমাকে কনসেপচুয়ালি বুঝতে হবে। এই মুখস্থ করে গেলাম, পড়ে গেলাম, ওইভাবে করলে হবে না, তোমাকে প্রত্যেকটা পার্ট তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, আর অবশ্যই খাতা কলমে লিখে লিখে পড়ো, সবসময় লিখে লিখে পড়বে, ঠিক আছে? তাহলে তোমার ব্রেন কিন্তু ভাবতে পারবে, ব্রেনের স্কিল ডেভেলপ হবে। আচ্ছা, টার্বুলেন্ট মোশন মানে কি? দেখো, সিম্পল কথাই বলতে গেলে এখানে কি প্যারালাল মোশন হবে না, প্রথম কথা, এবং প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি এবং ডিরেকশন সেম হবে না, সেটাই টার্বুলেন্ট মোশন, মানে অশান্ত। মানে বেসিক্যালি কেমন হবে, এরকম ধরো এটা একটা পাইপ রয়েছে, জল প্রবাহিত হচ্ছে দিক দিয়ে। এইবার জলটা কিন্তু একদম পুরো স্ট্রিম লাইনের মতো এরকম যাবে না, এরকম যাবে কি, তাহলে তো সেটা স্ট্রিম লাইন হয়ে গেল বাবা। এরকম যাবে না, এইখানে ঘটনাটা হবে। দেখো, ধর জলেরটা কোনোটা এরকমভাবে আসছে, কোনোটা এরকমভাবে আসছে, কোনোটা এইরকমভাবে যাচ্ছে, কোনোটা এরকমভাবে যাচ্ছে, কোনোটা এইরকমভাবে আসছে, কোনোটা আবার এইরকমভাবে নামছে, কোনোটা আবার এইরকমভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, মানে এইভাবে এসে, ঠিক আছে? তাহলে দেখো বেসিক্যালি কেমন পাচ্ছ তুমি, একে অপরের সঙ্গে লেগে ঢুকে যাচ্ছে, তাই না? পরস্পর তো প্যারালাল নয় একদম, এবং প্রত্যেকটা পয়েন্টের মানে ডিফারেন্ট পয়েন্টের ডিফারেন্ট ভেলোসিটি এবং ডিফারেন্ট ডিরেকশন দিয়ে পাচ্ছ। তুমি দেখবে একটা এক্সাম্পল, তুমি মানে জিনিসটা ভালো করে তুমি বাড়িতে চেক করতে পারো। তুমি বাড়িতে কল আছে তোমার, হ্যাঁ, কলটাকে তুমি জাস্ট ওপেন করো, যখন হালকা করে ওপেন করবে তখন দেখবে স্ট্রিম লাইনের মতো, মানে স্ট্রিম লাইনের মতো জল পড়ছে, মানে এরকম প্যারালাল জল পড়ছে, মানে তুমি যেন বুঝতে পারবে না। ল্যামিনার ফ্লো বলা হয়ে থাকে এটাকে, মানে যে স্ট্রিম লাইন মোশন, এটাকে অনেক সময় বলে থাকি আমরা কি ল্যামিনার ফ্লো। ক্লিয়ার? মানে তোমার মনে হবে যেন একদম একদম থেমে আছে, পুরো স্থির হয়ে আছে, তার জন্য বলে আমরা স্তরিত বা স্থির প্রবাহ। তুমি যদি ভালো করে দেখো মনে হবে যেন একদম পুরো স্থির, জলে কোনো প্রবাহই নেই, এরকম মনে হবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু একটুখানি কলটাকে একটু বাড়িয়ে দাও, বেশি খুলে ফেলো, দেখবে জল কিন্তু ভুর করে মানে কাঁপাকাঁপি করে পড়ছে। সেটাকে বলে আমরা অশান্ত, মানে বেশি বিশৃঙ্খলতা সৃষ্টি করে ফেলছি, বেশি ক্যাওয়াস সৃষ্টি করে ফেলছি, তাই বেশি বলছি কি সেটাকে অশান্ত। অশান্ত মানে বেশি হই হট্টগোল করছে আর কি, ওই ঝিঝিঝি করে পড়ছে, মানে সেখানে তুমি তার মোশনটা দেখতে পাচ্ছ, একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে ছিটকে ছুটকে যাচ্ছে, সেটাকে বলে আমরা কি টার্বুলেন্ট মোশন। ক্লিয়ার হয়েছে? মানে সিম্পল ভাষায় এটা বলতে পারি যেটা কি স্ট্রিম লাইন মোশন নয়। এখানে বেসিক্যালি জলের মলিকুলসগুলো একে অপরের সঙ্গে সংস্পর্শে থাকে, আগেটা যেরকম সংস্পর্শ করে না, একে অপরের গায়ে উঠে পড়ে না, বাট এখানে একে অপরের গায়ে উঠে পড়ে, তাদের ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ভেলোসিটি পায়, তাদের ডিফারেন্ট ডিরেকশন পাওয়া যায়, সেটাকে বলে আমরা টার্বুলেন্ট মোশন। ওকে, এটা জাস্ট জেনারেল ওয়েতে ডেফিনেশন বললাম। আরেকটা আমরা যেটা ভাবতে পারি বা বলতে পারি, দেখো বেসিক্যালি এই যে স্ট্রিম লাইন মোশনে একটা নির্দিষ্ট মানে এর ভেলোসিটি এতখানি এতখানি এত বুঝলাম, কিন্তু ওই যে বললাম কলটাকে যখন তুমি আস্তে আস্তে বেশি ওপেন করছো, মানে ভেলোসিটি, মানে জলের যখন ফ্লোটা যখন বেশি হচ্ছে, বেশি ভেলোসিটিতে যখন জল তুমি ছাড়ছো, তখন কিন্তু সেটা টার্বুলেন্টে চলে আসছে। তার মানে কি, ভেলোসিটির উপর ডিপেন্ড করছে, তাই না? তাহলে একটা কম ভেলোসিটি নিলে তুমি সেখানে তুমি স্ট্রিম লাইন মোশন পেলে ফাইন, অসুবিধা নেই। কিন্তু ভেলোসিটি তুমি একটা নির্দিষ্ট সময় মানে ভেলোসিটি বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট ভেলোসিটি আসলো, যেটার থেকে বেশি ভেলোসিটি যখন তুমি দিচ্ছ এই মানে জলের বা ফ্লুইডের, তখন তুমি দেখতে পাচ্ছ সেটা কি টার্বুলেন্ট মোশন চলে আসছে। তাহলে ওই যে ম্যাক্সিমাম যে ভেলোসিটি পর্যন্ত তুমি গেলে, তার আগে পর্যন্ত পাচ্ছ তুমি স্ট্রিম লাইন মোশন, বাট সেই ভেলোসিটির পরেই তুমি পাচ্ছ কি টার্বুলেন্ট মোশন। তাহলে ওই যে ম্যাক্সিমাম ভেলোসিটি, যে ভেলোসিটিতে বেসিক্যালি যে ভেলোসিটি আগে পর্যন্ত বলতে পারো তুমি, বা যে ভেলোসিটি মানে রিচ করার আগে পর্যন্ত, হ্যাঁ, ফ্লুইডের যে মোশনটা সেটা হয় স্ট্রিম লাইন মোশন, বাট ঠিক সেই ম্যাক্সিমাম ভেলোসিটি যখনই ক্রস করে যায় তখন আমরা পাই কি টার্বুলেন্ট মোশন। তাহলে সেই ম্যাক্সিমাম ভেলোসিটিটাকে আমরা বলে থাকি বেসিক্যালি সন্ধিবেগ।
বা ক্রিটিক্যাল ভেলোসিটি, অনেক সময় বলে থাকে সেটাকে সংকট বেগ। ক্লিয়ার হয়েছে? তাহলে সাধারণত দেখো জিনিসটা তাহলে বুঝতে পেরেছো আশা করি। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি বাংলায় সেটাকে বলা হচ্ছে তোমার সন্ধি বা সংকট বেগ, সন্ধি বেগ বা সংকট বেগ। জিনিসটা কি বললাম? জিনিসটা বেসিক্যালি এই যদি আমরা ডেফিনেশন থেকে আসি তাহলে আমরা বলবো বেসিক্যালি মানে এই যে ফ্লুইডের যে ভেলোসিটি একটা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে না যাওয়া পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত সেই নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার যে ফ্লোটা সেটা তোমার স্ট্রিম লাইন পাই আমরা। জাস্ট এর ভেলোসিটি যখনই একটা ম্যাক্সিমাম সীমা যখনই ক্রস করে বা ম্যাক্সিমাম সীমায় যখন পৌঁছায় তখন সেটাকে বলি আমরা কি ক্রিটিক্যাল ভেলোসিটি, মানে যেখানে আর কি সেটা স্ট্রিম লাইন মোশন হবে না। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটির যে লিমিট সেটাকে বলি আমরা তার মানে বেগের, মানে লিকুইড অবশ্যই ফ্লুইডের যে বেগের যে সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমাকে সন্ধিবেগ বলা হয়, সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয়ে থাকে, ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? ভালো করে বোঝো ভাই, জিনিসটা ভালো করে বোঝো আগে, তাহলে তুমি নিজেই ভাষাতে লিখতে পারবে, চাপ নেই। মানে কোনো ফ্লুইড ফ্লো করছে, এবার সেই ফ্লুইডের একটা নির্দিষ্ট মানে ভেলোসিটি সে তার যে লিমিট, সেই লিমিটটা যতক্ষণ না পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে, মানে যেই লিমিটটা ছাড়িয়ে গেলে পরে সেটা কি তার স্ট্রিমলাইন মোশন থাকবে না, সেই লিমিট ছাড়িয়ে যাওয়ার আগে পর্যন্ত যে ভেলোসিটি পাই সেটা আমরা কি স্ট্রিমলাইন মোশন পাই। ক্লিয়ার হয়েছে? একটা ভেলোসিটি পাচ্ছ তুমি, ধরো সাপোজ ক্রিটিক্যাল ভেলোসিটিকে আমি সাপোজ এরকম দিয়ে লিখি ভিসি বললাম। ঠিক আছে? এরকমভাবে তোমাকে বোঝাই। ধরো একটা ফ্লুইডের ভেলোসিটি ভি, হ্যাঁ, ভি এর মানটা যখন লেস দ্যান ভিসি তখন তুমি পাচ্ছ কি বেসিক্যালি স্ট্রিমলাইন মোশন, রাইট? স্ট্রিমলাইন মোশন, TION। ওকে, এবার এর ভেলোসিটি যখন আস্তে আস্তে বাড়ছে, এই ভি এর মানটা আস্তে আস্তে বাড়ছে, বাড়তে মানে এটা ইনক্রিজ করছে, তো ইনক্রিজ করতে এর মান যখন ভিসি হয়ে গেল, এই ভিসি হওয়ার আগে পর্যন্ত সেটা ছিল স্ট্রিমলাইন মোশন। ক্লিয়ার হয়েছে? এবার ভিসি হয়ে গেল তখন সেটাকে বলে আমরা কি ক্রিটিক্যাল ভেলোসিটি, যে ম্যাক্সিমাম যে ভেলোসিটি, ম্যাক্সিমাম যে লিমিট, ভেলোসিটির যে ম্যাক্সিমাম লিমিট সেটাকে বলে আমরা কি তার ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি। মানে বেসিক্যালি দিস ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট অফ ভেলোসিটি, এরকম বলতে পারতে, ম্যাক্সিমাম লিমিট অফ ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? সেটাগুলো আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি, ফাইন, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এইবার যখনই ভি এর মানটা যখনই ভিসি থেকে বেশি হয়ে গেল তখনই সেটা কি হয়ে গেল, স্ট্রিমলাইন মোশন থাকলো না, তখন সেটাকে বলে আমরা কি টার্বুলেন্ট মোশন, টার্বুলেন্ট মোশন। ক্লিয়ার হয়েছে? তাহলে যে ক্রিটিক্যাল ভেলোসিটি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, এবং এই ক্রিটিক্যাল ভেলোসিটিটা কিন্তু অবশ্যই কি বলবো, মানে দেখো, মানে ক্রিটিক্যাল ভেলোসিটি আমরা বের করবো, চাপ নেই। ওকে, সো দেখো আমরা নেক্সট যে জিনিসটা শিখবো সেটা কি বেসিক্যালি ভিসকোসিটি। আমরা কি শিখবো এখন? ভিসকোসিটি। আশা করি জিনিসটা বুঝতে পারলে তোমরা, স্ট্রিমলাইন মোশন এবং টার্বুলেন্ট মোশন বুঝতে পারলে, ক্রিটিক্যাল ভেলোসিটিটা কাকে বলে সেটা বুঝতে পারলে। এবার আমরা চলে আসি ভিসকোসিটিতে। ভিসকোসিটি বা সান্দ্রতা। ভিসকোসিটি বা সান্দ্রতা। ওকে, দেখো জিনিসটা কি বোঝো। ধরো জিনিসটা অ্যাকচুয়ালি দেখো, ভিসকোসিটি কিন্তু আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু পাই না।
তাহলে জিনিসটাকে এক্সাম্পল দিয়ে বোঝা একটা। তোমাকে প্রথমে নদীর কথা বলেছিলাম, তাই না? তুমি নদীর কথাই তুমি কল্পনা করো, নদী, নদীতে কি হয়, এখানে একটা মানে নদীর কি, নদীর মানে নিচে তো মাটি রয়েছে রে বাবা, তাই না? মাটি, তাহলে এখানে একটা মাটি রয়েছে, মানে কঠিন পদার্থ রয়েছে, রাইট? মাটি একটা কঠিন কঠিন পদার্থ, এটা মাটি, ভালো বলো তুমি, মাটি মানে বেসিক্যালি সিম্পল কথায় কঠিন পদার্থ। ওকে, এটা তোমার মাটি, অসুবিধা নেই। মানে সমুদ্র বলো বা নদী বলো বা পুকুর বলো, তার নিচেরটা কি মাটি রয়েছে। এইবার এর উপরে কি জল ফ্লো করছে, রাইট? জল, এই জল যাচ্ছে, আমি জলগুলোকে আমি স্ট্রিম লাইন মোশনে আমি কনসিডার করছি। সাপোজ স্ট্রিম লাইন মোশনে যাচ্ছে, ওকে, স্ট্রিম লাইন মোশনে জলগুলো ফ্লো করছে, মানে এই দিক বরাবর জল ফ্লো করছে, তাই তো? এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এই যে মাটি, মাটির একদম একদম কাছে যে লেয়ারটা রয়েছে, মানে মাটির ঠিক ওপরে যে লেয়ারটা রয়েছে, সেটা কি মাটির সাথে সংস্পর্শে রয়েছে। মাটি তো ভাই স্থির, এখানে ফিক্সড অবস্থায় রয়েছে মাটি, মানে কঠিন পদার্থটাকে এখানে ফিক্সড অবস্থায় রয়েছে। এবার সেই লেয়ারটা যখন, মানে সেই জলের যে লেয়ারটা, ধরো এই লেয়ারটা, এখানে আমি একটা লেয়ার কনসিডার করি, সাদা কালিতে দেখাই, এইখানে একটা লেয়ার রয়েছে, এটা একদম কি, একদম তোমার যে মাটির সংস্পর্শে রয়েছে, তাহলে এই লেয়ারটা কিন্তু মাটির সাথে পুরো লেগে রয়েছে। তাহলে তুমি কি বলবে, মাটি তো তাকে, মানে মাটি তাকে কী করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, মানে ওইটা ফ্লো করার চেষ্টা করছে, চাইছে। তাহলে এদিক দিয়ে তুমি ফোর্স দিয়েছো, তুমি এদিক দিয়ে একটা, এদিক দিয়ে তুমি ফোর্স দিয়েছো, রাইট? মানে উঁচু থেকে বা নিচু জায়গা তুমি বলতে পারো, তাহলে জলটা ফ্লো করার চেষ্টা করবে। মাটির যে সংস্পর্শে যে জলের লেয়ারটা রয়েছে, সে কি করছে দেখো, সে ফ্লো করার চেষ্টা করছে, বাট মাটিটা কিন্তু তাকে বাধা দিচ্ছে, পেছন দিকে তো একটা ফোর্স দিচ্ছে, মাটিটা এদিকে একটা ফোর্স দিচ্ছে, ওই ফ্রিকশনাল ফোর্সের মতো। যেরকম তোমরা কঠিন বস্তুর ক্ষেত্রে ফ্রিকশন পড়েছিলে, একটা বস্তু, ধরো একটা টেবিলের উপরে একটা বস্তু রেখেছো তুমি, তো এই বস্তুটা যখন তুমি এদিকে ফোর্স দিচ্ছ, এই দিকে কিন্তু একটা ফ্রিকশন বল কিন্তু কাজ করে, এফ, তাই না? তাহলে বেসিক্যালি কি, এই যে ওয়ালটা, মানে ভূমিটা কিন্তু এর ভূমিটাকে বাধা দিচ্ছে, তার মোশনটাকে ক্রিয়েট করার জন্য, মোশনটা সৃষ্টি হওয়াকে কি বাধা দিচ্ছে। এইখানেও সিমিলারলি জলটাকে কি ফ্লো হতে বাধা দিচ্ছে। বেসিক্যালি ইন জেনারেল আমরা বলতে পারি যে একদম যে মাটির যে ঠিক ওপরের যে লেয়ারটা, সেটা ভেলোসিটি অলমোস্ট তুমি জিরো বলতে পারো, প্রায় তুমি জিরো বলতে পারো, নেই বললেই চলে। এবং সেই লেয়ারের ঠিক ওপরের লেয়ারটা, তার ভেলোসিটি একটুখানি বেশি। তাহলে দেখো, ওপরের লেয়ারের ভেলোসিটি একটু বেশি, তার উপরের লেয়ারটার আরেকটু বেশি, তার উপরের লেয়ারটা আরেকটু বেশি, তার উপরের লেয়ারটা আরেকটু বেশি, তার উপরের লেয়ারটা আরেকটু বেশি, হ্যাঁ, তার উপরের লেয়ারটার আরেকটু বেশি। একদম আমি যেহেতু নদী এক্সাম্পল নিয়েছি, তাই একদম যখন টপ মোস্ট লেয়ারে তুমি চলে আসছো, তার ভেলোসিটি সবার থেকে বেশি। নদীর এক্সাম্পলে সবচাইতে যে টপ মোস্ট লেয়ারটা, সেই টপ মোস্ট লেয়ারের ভেলোসিটি সবচাইতে বেশি, এটা তোমার মনে করো টপ মোস্ট লেয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে টপ মোস্ট লেয়ারের ভেলোসিটি সব থেকে বেশি। ক্লিয়ার? এবার দেখো ঘটনাটা কি, ভালো করে বোঝো। তাহলে দেখো এই লেয়ারটার ভেলোসিটি, এই লেয়ারটার ভেলোসিটি, এই দুজনের লেয়ারের, মানে এর থেকে কিন্তু নিচেরটার থেকে কিন্তু ওপরেরটার ভেলোসিটি বেশি, তাই নয় কি? কী হচ্ছে দেখো, নিচের লেয়ারটা এবং ওপরের লেয়ারটা, এদের দুজনের মধ্যে কিন্তু একই রকম ওই ফোর্স কাজ করছে, মানে নিচের লেয়ারটা মুভ করার চেষ্টা করছে, ওপরের লেয়ারটা মুভ করার চেষ্টা করছে, বাট নিচের লেয়ারটা আবার কী করছে, ওপরের লেয়ারের মোশনটাকে বাধা দিচ্ছে, যে না ভাই তুই যাস না, তুই যাস না, ঠিক আছে? মানে ওপরের লেয়ারটা চাইছে না আমি সামনের দিকে গিয়ে যাবো, নিচের লেয়ারটা বলছে না ভাই তুই যাস না, তুই পেছন দিকে আয়, আমি তোকে ধরে রাখছি, আয়, এরকম ব্যাপার, মানে বাধা দিচ্ছে, ভাই যেতে দেবো না থাকে আমি, এরকম ঘটনা করছে। বাট নিচের থেকে ওপরটার ভেলোসিটি, মানে যেহেতু ওপরে রয়েছে, বাধা কম পাচ্ছে, ও একটু বাধা কম পাচ্ছে, তাই একটু ওর ভেলোসিটি বেশি, তার ওপরেরটা ভেলোসিটি আরেকটু বেশি, তার উপরটা আরেকটু বেশি, মানে ওরা বাধা কম পাচ্ছে, ওপরেগুলো কি বাধাটা কম পাচ্ছে, তাই ভেলোসিটিটা বেশি। কারণ নিচে কঠিন রয়েছে, কঠিন তো ভাই বেশি বাধা দিতে পারবে, কিন্তু যত ওপরের দিকে যাবে তত কি সব তো লিকুইড, তারা বাধাটা কম দিচ্ছে। এখান থেকে আমরা নিউটনের সূত্র আমরা দেখব, ঠিক আছে? ভিসকাস মিডিয়ামের ক্ষেত্রে যে নিউটনের ল, সেটা আমরা পড়বো, চাপ নেই। তাহলে এটাকেই বলে আমরা কি, সান্দ্রতা। ওকে, মানে ফ্রিকশনও একই রকম জিনিস করে। ফ্রিকশনও কিন্তু আমরা দেখি কি, দুটো বস্তু পরস্পরের সঙ্গে যখন মানে একটা রেসপেক্টে এখানে একটা মুভ করার চেষ্টা করে, তখন কি বাধা দেয়। এখানে একই রকম লিকুইডের ক্ষেত্রেও তাই পাই আমরা।
ওকে, তবে ফ্রিকশনের ক্ষেত্রে আর ভিসকোসিটির ক্ষেত্রে একটা মানে বিরাট পার্থক্য রয়েছে, সেটা কী বলো তো, সেটা আমরা এখনই শিখবো। ফ্রিকশনের ক্ষেত্রে তোমরা দেখেছো এটা কিন্তু এরিয়ার ওপর ডিপেন্ড করে না, ফ্রিকশন ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া, মানে এরিয়ার ওপর কিন্তু ডিপেন্ড নয়, মানে ক্ষেত্রফল বা এরিয়ার ওপর কিন্তু ডিপেন্ড করে না, এরিয়া কিন্তু এরিয়া আর ওপর নির্ভর করে না, মানে ডিপেন্ড করে না কে, ফ্রিকশন, তাই তো। ফ্রিকশন কিন্তু এরিয়ার উপর ডিপেন্ড করে না, বাট এইখানে যে ভিসকোসিটি পড়ছে আমরা বা সান্দ্রতা, সান্দ্রতা কিন্তু এরিয়ার উপর ডিপেন্ড করে। এই যে ভিসকোসিটি ইজ ডিপেন্ডেন্ট অন এরিয়া। ওকে, ভিসকোসিটি কিন্তু এরিয়ার উপর কিন্তু ডিপেন্ড করে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এটাই কিন্তু তোমার কি বলে ফ্রিকশন বা ঘর্ষণ এবং সান্দ্রতা বা ভিসকোসিটির মধ্যে পার্থক্য। ক্লিয়ার হয়েছে? আমরা আস্তে আস্তে সবই শিখবো, চাপ নেই। তাহলে সান্দ্রতা কাকে বলে দেখো, তাহলে একজনের রেসপেক্টে আরেকজনকে আমরা রিলেটিভ ভেলোসিটি পাচ্ছি, নিচেরটা রেসপেক্ট ওপরটা ভেলোসিটি বেশি, মানে একটা রিলেটিভ ভেলোসিটি, একজনের সাপেক্ষে আরেকজনের ভেলোসিটি, তাই না কি? তাহলে বিভিন্ন লেয়ারের যে আপেক্ষিক যে ভেলোসিটি বা আপেক্ষিক যে মোশন, আপেক্ষিক ভেলোসিটির বিরুদ্ধে কিন্তু একটা সবাই বাধা দিচ্ছে। দেখো এই লেয়ারটা, তাহলে আমি যদি ডেফিনেশনের দিকে আসি, দেখো এই লেয়ারটা কিন্তু এই লেয়ারের মোশনটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এই যে বাধা দিচ্ছে, দ্যাট ইজ কল সান্দ্রতা। বাধা দিচ্ছে মানে যে ফোর্সটা, এই ফোর্সটাকে বলে আমরা কি, সান্দ্রতা। ক্লিয়ার হয়েছে? এই নিচের লেয়ারটা ওপরের লেয়ারটাকে তার মোশনটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সব ক্ষেত্রেই। এইটা আবার এই ওপরের লেয়ারটাকে তার মোশনটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে বাধা দিচ্ছে মানে আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধা কাজ করছে, সেটা কি বলি, আমরা ভিসকোসিটি। জিনিসটা কি বোঝাতে পারছি আমি? আপেক্ষিক গতি কেন বলছি, কারণ একটা সাপেক্ষে আরেকটা ভেলোসিটি। তোমরা নিশ্চয়ই জানো আপেক্ষিক ভেলোসিটি জিনিসটা কি, বলো তো কি আপেক্ষিক ভেলোসিটি? যদি হয়তো ভুলে গেছো তোমরা, ভুললে তো হবে না। আপেক্ষিক ভেলোসিটি বা বেগ মানে রিলেটিভ ভেলোসিটি, ভিআর, মানে একজনের সাপেক্ষে আরেকজনের ভেলোসিটি, মানে ভিএ মাইনাস ভিবি, এরকম বলতে পারো। ধরো তোমাকে একটা আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো এটা একটা কি বলবে, বাস বলো তুমি এটাকে, বাসটা হচ্ছে ভিএ ভেলোসিটি নিয়ে, এইটা যাচ্ছে তোমার ট্রেন, অনেকগুলো পায়া করে দিই ট্রেন এটা, ওকে। তাহলে ট্রেনটা হচ্ছে ভিবি ভেলোসিটি নিয়ে, ওকে। এবার দেখো সাপোজ এইখানে তুমি বসে আছো, এইখানে তোমার বন্ধু বসে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি যখন একটা বলো, তাহলে সাপোজ বললে মানে ভিএটা কি, বেসিক্যালি ভূমির রেসপেক্টে বাসটার ভেলোসিটি, মানে একটা এখানে খাম্বা বা এখানে স্টেশন আছে, স্টেশনে একজন দাঁড়িয়ে আছে এখানে, এর সাপেক্ষে ট্রেনটার ভেলোসিটি ভিবি আর বাসটার ভেলোসিটি ভিএ, অসুবিধা নেই, ওকে। এবার আমি বললাম সাপোজ এইখানে একজন তোমার বন্ধু আছে, এখানে তোমার আরেকটা বন্ধু আছে, বা এখানে আমি রয়েছি, এখানে আমার একটা বন্ধু রয়েছে, রাইট? তাহলে আমার সাপেক্ষে আমার বন্ধুর ভেলোসিটি কত, সেটা আমি বের করতে চাইছি। তাহলে তুমি কী করে বের করবে? দেখো দুজনের ডিরেকশন আমি একই দিকে দিয়েছি, জাস্ট আমি নর্মাল হয়তো বোঝানোর চেষ্টা করছি। তাহলে এর রেসপেক্টে এর ভেলোসিটি কত, তাই তো? তাহলে দেখো এটাকে তুমি এরকমভাবে লিখবে, কার ভেলোসিটি দেখবে তুমি, ভিবি বিএ। তাহলে দেখো ভিবিএ লিখলাম, মানে এটা বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। দেখো যার ভেলোসিটি তুমি দেখবে তার ভেলোসিটি মাইনাস যে দেখবে, যে অবজার্ভ করবে তার ভেলোসিটি। এটাই তোমার আপেক্ষিক ভেলোসিটির কি ডেফিনেশন, মানে যাকে তুমি অবজার্ভ করবে তার ভেলোসিটি মাইনাস যে অবজার্ভ করবে তার ভেলোসিটি, এটাকে বলি কি আমরা, রিলেটিভ ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? জাস্ট সিম্পল জিনিস, মানে একে তুমি অবজার্ভ করছো, সুতরাং এর ভেলোসিটি, এ অবজার্ভ করছো তাই মাইনাস, মানে এর ভেলোসিটি হচ্ছে। এবার তুমি যদি ডিরেকশন পাল্টে দাও, সেই অনুসারে একটা মাইনাস সাইন আসবে, মানে সেম ডিরেকশন গেলে পরে এখানে মাইনাস থাকে, অপোজিট ডিরেকশন হলে এখানে একটা প্লাস সাইন চলে আসে, বাট আলটিমেট এখানে একটা মাইনাস থাকে, সেই মাইনাসটা ডিরেকশনটাকে বোঝায়। আমি সেই ডিটেলসে যাচ্ছি না, যাই হোক আমি জাস্ট
নর্মাল হয়তো আমি আপেক্ষিক যে ভেলোসিটি বললাম সেই আপেক্ষিক ভেলোসিটিটা কি সেটা বোঝানোর চেষ্টা করলাম। মানে একটা সাপেক্ষে আরেকটা ভেলোসিটি তুমি মেজার করছো, দ্যাট ইজ কল আপেক্ষিক ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি। ওকে, কারণ এর রেসপেক্ট এর ভেলোসিটি কিন্তু তুমি দেখছো এখানটায়, সেটা কি বলে আমরা কি রিলেটিভ ভেলোসিটি। কারণ এর ভেলোসিটি হতে পারে সাপোজ v1, এর ভেলোসিটি সাপোজ v2, তাহলে এই লেয়ারের রেসপেক্টে এই লেয়ারের যে ভেলোসিটি সেটা তুমি বলো যে v2 মাইনাস v1, এটা হয়তো তোমাকে বলে দেবে, এটা এখানে হয়তো v তোমাকে বলে দিল, মানে আপেক্ষিক ভেলোসিটিটাই তোমাকে বলে দেবে। ওকে, এই যে 2 নম্বর লেয়ার বলো, 1 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার, এই 2 নম্বর লেয়ারের যে ভেলোসিটি সেটা তোমাকে আপেক্ষিক ভেলোসিটি তোমাকে বলে দেবে কোয়েশ্চেনটায়। তো প্রবলেম করার জন্য তোমার সুবিধা হবে, তাই থিওরিটা ভালো করে বোঝো। ওকে, আচ্ছা, তাহলে আশা করি ভিসকোসিটি কাকে বলে জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, এইখানে আমি আরেকটা টার্ম আমি বলতে চাইছি, সেটা কি দুটো টার্ম খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার কোহেসিভ ফোর্স আর একটা অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স কাকে বলে? দেখো, কোহেসিভ ফোর্স মানে বেসিক্যালি মানে কি সম, মানে তোমার কাছে ধরো তোমার কাছে কি বলবো, মানে সেম মলিকিউলের মধ্যে যে ফোর্স লাগে সেটাকে বলে আমরা কোহেসিভ ফোর্স। আর অ্যাডহেসিভ ফোর্সটা কি, যখন ডিফারেন্ট মলিকুলের মধ্যে যখন ফোর্স লাগে তখন সেটাকে বলে অ্যাডহেসিভ ফোর্স। মানে ধরো তোমার হাতে এখানে জল রয়েছে, আবার এখানে জল রয়েছে, তুমি হয়তো দেখেওছো কচু পাতার মধ্যে তুমি জল নিলে, এখানে একটা জলের ফোঁটা নিলে, এখানে একটা জলের ফোঁটা নিলে, দেখবে যখনই একটুখানি তারা কাছাকাছি চলে আসে তারা কিন্তু যুক্ত হয়ে কিন্তু একটা জলের ফোঁটা কিন্তু তৈরি করে ফেলে। কেন? বিকজ অফ কোহেসিভ ফোর্স। হ্যাঁ, মানে সেম মলিকুলের মধ্যে যে ফোর্স কাজ করে সেটাকে বলে আমরা কোহেসিভ ফোর্স। আর অ্যাডহেসিভ ফোর্সটা কি, ডিফারেন্ট মলিকুলের মধ্যে, মানে যেরকম গ্লাসের মধ্যে জল রয়েছে, তুমি খেয়াল করে দেখবে আজকে জল যখন খাবে, জল ধরো খাওয়া হয়ে গেল, দেখবে গ্লাসের গায়ে কিন্তু জল লেগে থাকে, সে কাঁচের গ্লাস হোক, স্টিলের গ্লাস হোক, যে কোনো গ্লাস হোক না কেন, গ্লাসের গায়ে কিন্তু জল লেগে থাকে। তাহলে এই যে গ্লাস আর জল দুটো ডিফারেন্ট মলিকুল, তাহলে ডিফারেন্ট মলিকুলের মধ্যে যে ফোর্স কাজ করে সেটাকে বলে আমরা অ্যাডহেসিভ ফোর্স। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে এইটাকে বলবো আমরা কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স মানে কি বললাম, এর মানেটা একটু বলে দিই, সেম মলিকুলের মধ্যে কাজ করবে যে ফোর্স, সেম মলিকুলসের মধ্যে, যেরকম জল, যেরকম তুমি পারদ যদি তুমি নাও, তুমি হাতে পারদ নেবে, একটুখানি পারদের টুকরো, এখানে পারদের টুকরো, কাছাকাছি যখন আসবে তখন তুমি ফুট করে তারা যুক্ত হয়ে গেল, মানে তাদের মধ্যে কি বেসিক্যালি কোহেসিভ ফোর্স কাজ করছে। কিন্তু কখনোই খালি হাতে পারদ নেবে না, কারণ পারদ খুবই ভয়ঙ্কর একটা জিনিস। হ্যাঁ, হাত যদি কাটা থাকে তাহলে কিন্তু তোমার হাতের ভেতরে কিন্তু ঢুকে গেলে কিন্তু তুমি মানে খুবই মানে বাজে জিনিস, মানে বাজে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, তো সাবধান, অবশ্যই সাবধান, পারদ নিয়ে খেলা করবে না। আচ্ছা, আর এটাকে বললাম কি আমরা অ্যাডহেসিভ ফোর্স। এটাকে বললাম আমরা অ্যাডহেসিভ ফোর্স। এটা বেসিক্যালি কি ডিফারেন্ট মলিকুলের মধ্যে যে ফোর্স কাজ করে সেটাকে বলে আমরা অ্যাডহেসিভ ফোর্স, ডিফারেন্ট মলিকুলস। ওকে, আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার দেখো এখান থেকে এবার আমরা একটুখানি আরও ডিটেলসে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবো। যেরকম অনেক সময় ধরো তোমাকে বললাম যে গতিবেগের পরিলেখ, বা তোমাকে বলা হচ্ছে ভেলোসিটি প্রোফাইলটা কেমন হয় সেটা তোমাকে দেখাও। সো ভেলোসিটি প্রোফাইল নিয়ে একটুখানি আলোচনা করে দিই। ভেলোসিটি প্রোফাইল কিছুই না, ভেলোসিটি প্রোফাইলটা কি দেখো ভালো করে তুমি বোঝো। ধরো তোমার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো এরকম পাইপের মধ্যে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, জল ফ্লো করছে। আমি বললাম স্ট্রিম লাইনে জল প্রবাহিত হচ্ছে, স্ট্রিম লাইন ফ্লো হচ্ছে, রাইট? তাহলে কি হবে বলো, এই প্রত্যেকটা লেয়ারের যে এই একই পয়েন্ট, মানে এই পয়েন্টটাতেই কী হয় বলো, ভেলোসিটি কী হবে, সেম হবে, ডিরেকশনটাও কিন্তু সেম হবে। মানে ভেলোসিটির মান সেম হবে এবং ডিরেকশনটাও কিন্তু সেম হবে। যদি ম্যাগনিটিউড এবং ডিরেকশন যদি সেম হয় তাহলে তুমি কি বলবে বলো? তাহলে তুমি বলতে পারো না এদের যে মানে ওই যে ভেক্টরটা আমি দিলাম, ভেক্টরটার যে অ্যারোটার যে অগ্রভাগ দেখো পরস্পরকে যদি আমরা যদি কানেক্ট করি তাহলে কী পাবে, তুমি একটা
এটা স্ট্রেট লাইন পাচ্ছ না তুমি, একটা লাইন পাচ্ছ তুমি। তাহলে এই যে স্ট্রিম লাইন মোশনের ক্ষেত্রে মানে যখন লিকুইডটাকে তুমি বলবে সান্দ্র তরল, হ্যাঁ মানে সান্দ্র না, সরি মানে অসান্দ্র তরল যদি বলো তুমি, অসান্দ্র তরল মানে বেসিক্যালি সেইখানটায় কোনো মানে অ্যাকচুয়ালি আদর্শ মানে কী বলে আইডিয়াল যে আইডিয়াল লিকুইডের ক্ষেত্রে আমরা সেটাকে বলি অসান্দ্র তরল, ঠিক আছে। সো অসান্দ্র তরলের ক্ষেত্রে এটা একটা অসান্দ্র তরল, অসান্দ্র তরল মানে যেখানে একদম পুরো এই যে নেচারটা দেখতে পাই আমরা, ঠিক আছে, স্ট্রিম লাইন পুরো পিওর স্ট্রিম লাইনটা আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ার, মানে সেটাকে বলি আমরা বেসিক্যালি অসান্দ্র, হ্যাঁ, পুরো পিওর স্ট্রিম লাইন যেখানে দেখা যেতে পারে সেটাকে বলি আমরা অসান্দ্র তরল। তাহলে তার ক্ষেত্রে আমরা যদি ভেক্টরের যদি অগ্রভাগগুলোকে যদি কানেক্ট করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেটা একটা সরল রেখা দেয়, দিস ইজ আ স্ট্রেট লাইন, রাইট, স্ট্রেট লাইন। এই যে স্ট্রেট লাইন পেলাম, এটা কি বলে আমরা কি, তার ভেলোসিটি প্রোফাইল, এটা কি বলা হয়ে থাকে, তার ভেলোসিটি প্রোফাইল। জিনিসটা ক্লিয়ার হয়েছে। সিমিলারলি আমি যদি মানে অসান্দ্র তরল না নিই, যদি সান্দ্র তরল নিই, মানে যেটা বাস্তবিক লিকুইড আমরা পাই, এটা বেসিক্যালি আইডিয়াল। নেচারে তোমরা সবাই জানো ভাই, আইডিয়াল বলে কিছু হয় না, আইডিয়াল তরল বা লিকুইড বলে দিই আমি এখানটায়, আইডিয়াল লিকুইড, ওকে, মানে একদম পিওর স্ট্রিম লাইন। আইডিয়াল লিকুইড মিনস পিওর স্ট্রিম লাইন, মোশন, ওকে। আচ্ছা, আইডিয়াল লিকুইড বলে কিছুই হয় না বাস্তবে বেসিক্যালি, যাই হোক তুমি পেতে পারো, পাবে না তা নয়, পেতে পারো। যেরকম আমি তোমাকে এক্সাম্পল বললাম, কলের নবটা খোলো, আস্তে আস্তে জ্বলবে, সেখানে স্ট্রিম লাইন মোশন তুমি পাও। যাই হোক, এইবার ধরো জিনিসটা আমি এরকম করলাম, একটা পাইপ নিয়েছো তুমি, তো এরকম তো পাইপ মানে কি, এই যে দুটো এন্ড কিন্তু কঠিন, এই দুটো এন্ড কিন্তু বেসিক্যালি কঠিন, তাই না, এই দুটো এন্ড বেসিক্যালি কঠিন, ক্লিয়ার হয়েছে। দেখো ভালো করে বোঝো, প্রত্যেকটা জিনিস আমি এখানে ডিটেলসে আলোচনা করবো, হ্যাঁ। দেখো ভেলোসিটি, সরি, এগুলো যদি যেহেতু কঠিন, তাহলে পাইপের মধ্যে যখন জল প্রবাহিত হবে কি হবে বলো তো, একদম এই যে পাইপটা এর যে একদম কাছাকাছি যে লেয়ারটা রয়েছে তার ভেলোসিটি তুমি অ্যাপ্রক্সিমেট 0 বলতে পারো তুমি। কারণ কি, এখানে ফোর্সটা বেশি কাজ করবে, যে মানে ঘর্ষণ বলটা বেসিক্যালি, এখানে সান্দ্রতা বল বলবে তুমি এখানটা, রাইট। তাই সান্দ্রতা মানে ভিসকাস ফোর্স, এখানে যে ভিসকাস ফোর্স সবচাইতে বেশি, ক্লিয়ার, কারণ একদম কাছাকাছি রয়েছে। এবার ঠিক তার ওপরের লেয়ারটার ভিসকাস ফোর্সটা একটুখানি কি কম হবে, তার মানে কি তার ভেলোসিটি একটু বেশি হবে। ঠিক তার উপরের লেয়ারটার ভেলোসিটি আর একটু বেশি হবে, তার উপরের লেয়ারটার ভেলোসিটি আর একটু বেশি হবে, তার উপরের লেয়ারটার ভেলোসিটি আর একটু বেশি হবে, তার উপরের লেয়ারটার ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। এইবার একটা প্রশ্ন দেখো, এখানে পাইপ নিয়েছি বাবা আমি, পাইপ নেওয়ার ফলে কি মাঝখানের যে লেয়ারটা লিকুইডের তার ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। আগেরটাই কিন্তু আমি পাইপ নিয়েছিলাম না, এটা কিন্তু কি বেসিক্যালি নদী, এটাকে তুমি বলতে পারো একটা নদী। তাহলে নদীর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে টপ মোস্টে কিন্তু ভেলোসিটি বেশি হবে, বাট পাইপের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, মানে নদীর ক্ষেত্রে তো এই যে ওপেনিং পার্টটা এটা তো ওপেন, এইখানে তো কোনো মানে কঠিন পদার্থ দিয়ে বদ্ধ নেই, ওপেন রয়েছে, তার জন্য কি এই লেয়ারটা সবচাইতে ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করছে। বাট এইখানটা দেখো, এই যে এখানে কিন্তু ওপেনিং কোনো মানে পার্ট নেই, তাই না, কি নিচেরটাও কঠিন দিয়ে আটকানো রয়েছে, ওপরটাও কঠিন দিয়ে আটকানো রয়েছে, তার জন্য কি হচ্ছে, তার জন্য দেখো মাঝখানটা বেশি হচ্ছে, আবার আস্তে 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 কি কমছে। আচ্ছা অন্য কালিতে দেখাই, কমছে, এই কমছে কমছে, কমে 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 এই কমে যাচ্ছে, কমে যাচ্ছে, এইভাবে কমে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে এই মনে করো এই সাদা কালিটা এটা সবচেয়ে ম্যাক্সিমাম। দেখো এটাকে আমরা এবার অ্যারো দিয়ে জিনিসটাকে আমরা বোঝাই। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কম,
মানে অ্যাপ্রক্সিমেট 0 বলতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরের লেয়ারটার মানে আমি একটা লেয়ার কনসিডার করলাম, এরকম একটা লেয়ার কনসিডার করলাম, ওকে। তাহলে এই লেয়ারটার ভেলোসিটি সব থেকে কম, তারপর লেয়ারটা একটু ভেলোসিটি বেশি, তারপর লেয়ারটা একটু ভেলোসিটি আরেকটু বেশি, তারপর লেয়ারটা আরেকটু বেশি, তারপর লেয়ারটার আরেকটু বেশি, তারপর লেয়ারটার আরেকটু বেশি, এটা একটু বেশি করে দাও, তারপর লেয়ারটার আর একটু বেশি। কিন্তু এই লেয়ারটা সবচাইতে ম্যাক্সিমাম। তারপরে যখন আবার তুমি যাবে এদিকে, তখন এই লেয়ারটার ভেলোসিটি একটুখানি কমলো, এইটা আরেকটু কমলো, আরেকটু কমলো, আরেকটু কমলো, কমলো, একদম যখন দেওয়ালের কাছাকাছি তখন কিন্তু তার ভেলোসিটিটা অনেকটা কমে গেল, মানে প্রায় 0। তাহলে তুমি কেমন শেপ পাচ্ছ তুমি দেখো, যেহেতু এখানে দেওয়ালের কাছাকাছি রয়েছে ভেলোসিটি কম, যখন উপরে দিয়ে যাচ্ছে বাচ্চা 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 ম্যাক্সিমাম হয়ে গেল, দিয়ে আবার কমতে 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 দেওয়ালের কাছে আসলো, কমে গেল। তার মানে দেখো তুমি বেসিক্যালি এই কালিতে দেখাই, তুমি বেসিক্যালি এরকম একটা শেপ পাচ্ছ, রাইট? এরকম একটা তুমি শেপ পাচ্ছ, তাই না? ওই যে আমরা বললাম যে ভেলোসিটি প্রোফাইলটা কেমন হবে, ভেলোসিটি প্রোফাইল মানে এর অগ্রভাগগুলোকে তুমি কানেক্ট করে দেবে। তাহলে অগ্রভাগটাকে তুমি কানেক্ট করে অ্যাপ্রক্সিমেট তুমি দেখো এরকম একটা শেপ পাচ্ছ। এটা কেমন শেপ? শেপটা প্যারাবোলা টাইপ না শেপটা, তাই না? মানে ইলিপ্টিক্যাল টাইপ, সরি ইলিপ্টিক্যাল মানে শেপ পাচ্ছি আমরা, হয়তো ইলিপ্টিক প্যারাবোলাইড বলতে পারো তুমি, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তাহলে এই রকম তুমি মানে একটা বেসিক্যালি অধিবৃত্ত, বাংলা এটাকে বলি আমরা অধিবৃত্ত। তাহলে অধিবৃত্তাকার তুমি কিন্তু শেপ পাচ্ছ। তাহলে এই যে লিকুইডে ফ্লো, এটাকে বলে আমরা কি, তার সান্দ্র লিকুইড, না এটা বেসিক্যালি রিয়েল লিকুইড, রিয়েল লিকুইড, ওকে। এটা তোমার রিয়েল লিকুইড। তাহলে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি কিন্তু সেম নয়, ডিফারেন্ট ডিফারেন্ট, তাই তো হওয়ার কথা রে বাবা, তাই না? তাহলে এইখানটায় আমরা পাচ্ছি এটা কি, এই শেপটা কেমন হবে বলো, অধিবৃত্ত হবে। শেপটা কেমন হবে, অধিবৃত্ত হবে। তাহলে সান্দ্র তরলের ক্ষেত্রে যে ভেলোসিটি প্রোফাইলটা পাই আমরা, সেটা কেমন হয়, বেসিক্যালি অধিবৃত্ত হয়। আর এর ক্ষেত্রে কেমন হয় বলো, স্ট্রেট লাইনে। অসান্দ্র তরলের ক্ষেত্রে স্ট্রেট লাইন হয়। জিনিসটা কি বুঝতে পারলাম? জাস্ট সিম্পল জিনিস, ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, নেক্সট দেখো এবার এই ভিসকাস ফোর্সটা কেমন হয় সেটা আমরা এখন দেখব, ওকে। তো হেডিংটা আমি এরকম করি, ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, সেটাকে আমরা ইটা দিয়ে রিপ্রেজেন্ট করব। জিনিসটা কি, কিভাবে আসলো, কেমন কি, সব আমরা শিখবো, চাপ নেই। দেখো ভালো করে বোঝো, ধরো এইটা তোমার কঠিন পদার্থটা, ক্লিয়ার? এটা কঠিন, মানে তুমি পাইপ নিয়েছো, এবার তাহলে এখানে তুমি দুটো জলের লেয়ার কনসিডার করো, এখানে তুমি দুটো জলের লেয়ার কনসিডার করো, একটা এই আর একটা সাপোজ এই, এরা পরপর রয়েছে, রাইট? সো এই জলের লেয়ারটা সাপোজ এই কঠিন পদার্থ থেকে কিছু একটা ডিস্টেন্সে রয়েছে, আমি সাপোজ কনসিডার করলাম এক্স ডিস্টেন্সে রয়েছে। এবং তারপরে মানে এই লেয়ারটা একটা তুমি নাম দাও, কিছু একটা নাম তুমি দাও, সাপোজ এটা কীরকম বলি, এ বি সি ডি, নিজের মতো করে একটা নাম দাও। তাহলে এবি লেয়ার আর সিডি লেয়ার, তাদের মধ্যে যে ডিস্টেন্স, মানে তারা পরস্পর লেয়ার, তারা খুব একটা ইনফাইনাইটেসিমাল ডিস্টেন্স হবে, দ্যাট ইজ সাপোজ আমি বললাম যে ডিএক্স, এখান থেকে এটার কত ডিএক্স, খুবই ইনফাইনাইটেসিমাল ডিস্টেন্স, ওকে। মানে তারা পরস্পর তো কাছাকাছি রয়েছে, মানে কনসিকিউটিভ, মানে এরপরের লেয়ারটা এটা কনসিকিউটিভ লেয়ার, ক্লিয়ার? এবার দেখো তাহলে এই লেয়ারটা একটা ভেলোসিটি থাকবে, এই লেয়ারটার মানে এই যে এ বি লেয়ার, তার একটা ভেলোসিটি রয়েছে, তার উপরে যেহেতু লেয়ার, তার মানে তার ভেলোসিটি একটু বেশি হবে, ওকে। তার উপরে লেয়ারটার ভেলোসিটি আমি সাপোজ বলছি রেড কালিতে দেখাই, এই ভেলোসিটিটা এইটা, ওকে। তাহলে এর ভেলোসিটি যদি সাপোজ ভি হয়, তাহলে উপরের লেয়ারটার ভেলোসিটি কত হয় বলো, ভি প্লাস ডিভি হবে, সিম্পল। কিছুটা তো বেশি হবে রে বাবা, উপরের লেয়ার ভেলোসিটি বেশি হবে, ক্লিয়ার? এতদূর আশা করে বুঝতে পেরেছ। এবার দেখো, এবার ইন্টারেস্টিং ব্যাপারটা কি,
ওই যে এই লেয়ারটা এদিকে মুভ করছে, সিমিলারলি ওপরের লেয়ারটা এদিকে মুভ করছে, বাট এই ওপরের লেয়ারটার মোশনটাকে কিন্তু নিচের লেয়ারটা একটা বাধা দিচ্ছে। তার ফলে কি, যে বাধাটা সেটাই কি তাদের মধ্যে একটা ফোর্স জেনারেট করছে, মানে বাধা বল। সেই বাধা বলটাকে বলি আমরা কি, ভিসকাস ফোর্স। সেটাকে বলি আমরা কি, ভিসকাস ফোর্স। ভিসকাস, ওকে। ভিসকাস ফোর্সটা কেমন হয় দেখো, ভিসকাস ফোর্সটা এফ, এই যে ভিসকাস ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এই যে এরিয়া, তার এরিয়ার সঙ্গে সমানুপাতিক হয় ফার্স্ট অফ অল। সেকেন্ড কি, বেসিক্যালি এই ভিসকাস ফোর্সটা ভেলোসিটি গ্রেডিয়েন্টের সঙ্গে সমানুপাতিক হয়। এইখানে একটা নতুন টার্ম আমি ইউজ করলাম, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভালো করে বোঝো ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু খুব নিখুঁতভাবে বোঝার চেষ্টা করবো, ওকে। সো ভেলোসিটি গ্রেডিয়েন্ট কেন বললাম, নামটা কি, কেন, সব কিছু বুঝবো আমরা। বাংলায় বলে বেগের নতিমাত্রা, ক্লিয়ার। দেখো বেসিক্যালি তুমি যখন একদম দেওয়ালের কাছাকাছি ছিলে তখন তার ভেলোসিটি শূন্য, অ্যাপ্রক্সিমেট শূন্য। ঠিক তার ওপরের লেটায় তুমি যখন গেলে দেখলে একটু ভেলোসিটি বেড়ে গেল, তার ওপরের লেটায় গেলে আরেকটু বেড়ে গেল, তার ওপরের লেটা আরেকটু বেড়ে গেল, তার ওপরের লেটায় আরেকটু বেড়ে গেল। তাহলে ডিস্ট্যান্স বাড়ার সাথে সাথে কিন্তু ভেলোসিটি কিন্তু ইনক্রিজ করছে, তাই নাকি? ডিস্ট্যান্স বাড়ার সাথে সাথে ভেলোসিটি ইনক্রিজ করছে, মানে ভেলোসিটি আর ডিস্ট্যান্সের মধ্যে একটা রিলেশন তুমি পাচ্ছ। সেটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম ডিভি বাই ডিএক্স দিয়ে। এটাকে বলে থাকি আমরা কি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বাংলায় বলা হয়ে থাকে সেটা কি, বেগের নতিমাত্রা বা বেগের নতিমাত্রা, ওকে। মানে ট্যানজেনশিয়াল বেসিক্যালি ভেলোসিটি বলতে পারো তুমি, বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। মানে এই ডিএক্স ডিস্টেন্স বাড়ছে, তার ফলে ভেলোসিটি কতখানি বেড়েছে দেখো, ডিভি পরিমাণ বেড়েছে। তাহলে ডিভি বাই ডিএক্স, এটাকে বলে আমরা কি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে ফোর্স দেখো বাড়ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বাড়ার সাথে সাথে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বাড়লে পরে ফোর্স বাড়বে, ক্লিয়ার। তাহলে এখান থেকে তুমি বলতে পারো দেখো দুটো তো সমানুপাতিক রয়েছে, তাহলে সুতরাং তুমি বলবে যে ফোর্স প্রপোর্শনাল টু এরিয়া ডিভি বাই ডিএক্স, সিম্পল। এখানে সমানুপাতিক তোমাকে তুলতে হবে, সমানুপাতিক তুলতে গেলে একটা কনস্ট্যান্টের প্রয়োজন হয়। সেই কনস্ট্যান্টটাকে আমরা এখানে ইটা দ্বারা রিপ্রেজেন্ট করছি, কি, ইটা দ্বারা রিপ্রেজেন্ট করছি, রাইট। সো ইটা ইন্টু ডিভি ডিএক্স। এই যে এখানটায় যে এটা লিখলাম, এটা একটা কি সমানুপাতিক ধ্রুবক, প্রপোর্শনাল কনস্ট্যান্ট, হ্যাঁ, প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, একই ব্যাপার, প্রপোর্শনাল কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক, ওকে। এই সমানুপাতিক ধ্রুবকটাকেই বলা হয়ে থাকে তরলের বা লিকুইডের কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, which is called, this is called coefficient of viscosity। কি বললাম আমরা এটাকে, coefficient of viscosity। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো হয়তো একটুখানি টাইম লাগছে, বাট প্রত্যেকটা জিনিসকে তোমাকে বুঝতে হবে, হ্যাঁ। প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে এই যে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, তুমি এর ডেফিনেশনটা তুমি এখান থেকে বলতে পারো, কি করে কি আমি বলছি, চাপ নেই। তাহলে এইটাই হচ্ছে তোমার কি, নিউটনস ল ফর ভিসকসিটি, ওকে। এটাই তোমার নিউটনস ল ফর ভিসকসিটি। ক্লিয়ার হয়েছে? এটা তোমার নিউটনস ল অফ ভিসকসিটি, ফর ভিসকসিটি। এবার দেখো যেসব লিকুইড এই যে সূত্রটা মেনে চলে, নিউটনের এই সূত্রটা মেনে চলে, তাদেরকে বলি আমরা নিউটনিয়ান লিকুইড। তাহলে এখানে তুমি দুটো জিনিস পাবে, এক নিউটনিয়ান লিকুইড কি বা নিউটনীয় তরল কি, নিউটনীয় তরল, বা তোমরা যেটাকে বলে থাকো নিউটনিয়ান লিকুইড। তাহলে নিউটনিয়ান লিকুইড কাকে বলে সেটা তোমাকে জানতে হবে। আর একটা কি,
নন নিউটনিয়ান মানে নিউটনিয়ান লিকুইড, সেটাকে বলে থাকি আমরা অনিউটনীয় তরল। তরল দেখো জিনিস দুটো কাকে বলে তাহলে, যারা এই সূত্রটা নিউটনের যে সূত্রটা, এই সূত্রটা যারা মেনে চলে তাদেরকে বলে থাকি আমরা নিউটনীয় তরল। মানে যেসব তরল এই সূত্রটা মেনে চলে তাদেরকে বলে আমরা নিউটনীয় তরল। ক্লিয়ার হয়েছে? আর যারা এই সূত্র মেনে চলে না তাদেরকে বলে আমরা নন নিউটনিয়ান লিকুইড। তাহলে যেসব, এগুলো আশা করি লেখার প্রয়োজন নেই, যেসব তরল এই সূত্রটি, ওপরে যে সূত্রটা মানে বা তুমি বলতে পারো ল মানে নিউটনের যে ভিসকোসিটি রিলেটেড যে নিউটনের সূত্র মেনে চলে, তাদেরকে বলি আমরা বেসিক্যালি নিউটনিয়ান লিকুইড। আর যারা মানে না, যারা এই সূত্রটি মানে না, তারা হলো এই নন নিউটনিয়ান মানে লিকুইড। মানে বেসিক্যালি নন নিউটনিয়ান লিকুইড মানে তারা এই সূত্রটি মানে না, আর নিউটনিয়ান লিকুইড মানে যারা এই সূত্রটি মানে, তাদেরকে বলি আমরা কি নিউটনিয়ান লিকুইড বা নিউটনীয় তরল। কোনো অসুবিধা নেই আশা করি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এই যে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বললাম, এর ডেফিনেশন তুমি কি করে বলবে দেখো। সুতরাং এফ ইকুয়াল আমরা কি পেলাম, ইটা ইন্টু এরিয়া ডিভি বাই ডিএক্স। তুমি তো এখান থেকে বলতে পারো যে এটা ইকুয়াল টু ভাই এফ ডিভাইডেড বাই এরিয়া ইন্টু ডিভি বাই ডিএক্স, রাইট? এটা তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ডেফিনেশন তুমি কি করে দাঁড় করাবে দেখো। ডেফিনেশন দাঁড় করাতে গেলে কি করে করি আমরা, ইফ বলি যে এরিয়াটা যদি 1 হয়, 1 ইউনিট, 1 সেন্টিমিটার স্কোয়ার হতে পারে, মিটার স্কোয়ার হতে পারে, ওকে। বাট ইন জেনারেল আমরা কি বলবো, এরিয়া যদি একক ইউনিট হয় এবং ডিভি বাই ডিএক্স মানে ভেলোসিটি গ্রেডিয়েন্টও যদি একক ইউনিট হয়, তখন তাহলে এই যে আমি বলছি একটা বলে নিই, তখন যে ইটা ইজিক্যাল টু যে এফ পাওয়া যায়, মানে যে পরিমাণ ভিসকাস ফোর্স পাওয়া যায় সেটাকে বলি আমরা বেসিক্যালি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তুমি এই যে ডিভি বাই ডিএক্স এটা যে লিখলে, এইটাকে এরকমও লিখতে পারো তুমি, আর এটাকে তুমি বলতে পারো যে ডিএক্স ইকুয়াল টু যদি 1 হয় অ্যান্ড ডিভি ইকুয়াল টু যদি 1 হয়, ওকে, একই কথা, কোনো অসুবিধা কিছু নেই। তার মানে দেখো আমি যদি ডেফিনেশনটা দাঁড় করাই, মানে একক ক্ষেত্রফলে, দেখো এই যে একক ক্ষেত্রফলে এই ডিভিটা কি আপেক্ষিক ভেলোসিটি, কিন্তু এই ডিভিটা কিন্তু এখানে অবশ্যই প্রবলেম করার জন্য প্রচুর কাজে লাগবে। ডিভিটা কি এখানে কি বলো, আপেক্ষিক ভেলোসিটি, আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি, মানে ওই বললাম ভিএ মাইনাস ভিবি, ওই রকম লাইক দ্যাট। তাহলে দেখো মানে একক ক্ষেত্রফলে, ঠিক আছে, একক দূরত্ব, মানে অ্যাকচুয়ালি এরকমভাবে বললে বেশি ভালো হয়, মানে একক দূরত্বে অবস্থিত দুটি তরল, এই দুটো তরল, তাদের মধ্যে ডিস্টেন্সটা কত আমি বলছি একক, মানে ডিএক্স ইকুয়াল টু সাপোজ 1। তাহলে একক দূরত্বে অবস্থিত দুটি তরল, তরল স্তর, অবশ্যই তরল স্তর মানে লেয়ার, এবং তাদের যে আপেক্ষিক ভেলোসিটি, মানে এদের যে আপেক্ষিক ভেলোসিটি, মানে এর রেসপেক্টের ভেলোসিটি বা এর রেসপেক্টের ভেলোসিটি যে কোনো একটা বড় না কেন, তাদের আপেক্ষিক ভেলোসিটি যদি 1 ইউনিট হয়, বা এই 1 ইউনিট বজায় রাখার জন্য, ঠিক আছে, বা এই 1 ইউনিট বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে, মানে এই যে ক্ষেত্রফলটা মানে একক ক্ষেত্রফলে, মানে পুরোটা ক্ষেত্রফল যদি এ হয় তাহলে একক ক্ষেত্রফল মানে কি এরিয়া ইকুয়াল টু 1 হবে। তাহলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ এই যে বল, এই বলটা কি বেসিক্যালি ভিসকাস ফোর্স বা তুমি বলতে পারো ট্যানজেনশিয়াল ফোর্স, যেহেতু ট্যানজেনশিয়াল বরাবর কাজ করছে তাই আমরা এটাকে ট্যানজেনশিয়াল ফোর্সে বলে থাকি। এটাকে লিখে দিই আমি এখানে, কোথায় লিখেছি, ভিসকাস ফোর্স অর ট্যানজেনশিয়াল ফোর্স। দেখো ট্যানজেন্ট বরাবর ফোর্স কাজ করছে না, স্পর্শক বরাবর, এই বরাবর ফোর্স কাজ করছে, তাই না? তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স তুমি বলতে পারো। তাহলে কি বললাম এখানে, যে একক দূরত্বে দুটো তরল স্তরের আপেক্ষিক গতিবেগ একক পরিমাণ বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ট্যানজেনশিয়াল ফোর্স বা স্পর্শকীয় বল কাজ করে, সেটাকেই বলি আমরা কি, তার
কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। জিনিসটা কি বুঝতে পারলে? মানে আমি জাস্ট একটুখানি ভাষাটাকে সাজালাম নিজের মতো করে, তুমি নিজের মতো করে বলবে, অসুবিধা কিছু নেই। মানে ইন জেনারেল হচ্ছে তোমার ডিস্টেন্সটা, দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্স যদি একক হয় এবং দুটো লেয়ারের যে আপেক্ষিক বা রিলেটিভ ভেলোসিটি যদি ইউনিট হয়, তার ফলে ইউনিট রাখতে বা ইউনিট হলে এবং প্রতি একক ক্ষেত্রফলে, দেখো এই যে ক্ষেত্রফলটা যদি ইউনিট হয়, তাহলে পরে দুটো লেয়ারের মধ্যে যে ফোর্স কাজ করে, দ্যাট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এটা সিম্পল ডেফিনেশন। এইভাবেই তো আমরা ডেফিনেশনগুলো তৈরি করি না? ক্লিয়ার হয়েছে আশা করি, ব্যাপারটা বোঝাতে পারলাম। আচ্ছা, এবার এই যে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এর আমরা ইউনিট, ডাইমেনশন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, প্রথমে আমি ইউনিটটা নিয়ে আলোচনা করি। ইউনিট অফ ইটা। দেখো দুটো সিস্টেম, একটা সিজিএস একটা এসআই সিস্টেম। তাহলে প্রথমে সিজিএস সিস্টেমের কথা বলি। সিজিএস সিস্টেম, বলো কি হবে সিজিএস সিস্টেমে? সিম্পল জিনিস, সিজিএস সিস্টেম মানে, আচ্ছা এটা ডেফিনেশনটা আগে লেখো। তাহলে এখানে এটা মনে নেই, তুমি এফ লেখো আগে, ইটা ইন্টু এ ইন্টু ডিভি বাই ডিএক্স, এটা তো মনে থাকবেই। তাহলে এখান থেকে তুমি বলবে যে ইটা ইকুয়াল টু, যে কোনো একটা ভালো করে মনে রাখো, ঠিক আছে? সব কিছু মনে রাখার দরকার নেই, মুখস্থর দরকার নেই, ফিজিক্সটা বোঝো। তাহলে ইটা ইকুয়াল তুমি বলবে ভাই এফ ডিভাইডেড বাই এ ইন্টু ডিভি বাই ডিএক্স। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি ইউনিট তুমি ক্যালকুলেট করো। তুমি কি বলবে দেখো, এটা ফোর্স মানে কত বলো, ডাইন, ডিভাইডেড বাই এরিয়া মানে সেন্টিমিটার স্কোয়ার, ভেলোসিটি বাই ডিস্টেন্স। ভেলোসিটি মানে তুমি বলবে সেন্টিমিটার পার সেকেন্ড, রাইট? বা সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই কত বলো, সেন্টিমিটার। তাহলে কি হচ্ছে দেখো, এখানে সেন্টিমিটার স্কোয়ার, এখানে একটা সেন্টিমিটার কেটে গেল, তাহলে সেন্টিমিটার মানে বেসিক্যালি এখানে সেন্টিমিটার কেটে গেল। তাহলে আলটিমেট কী এসে দাঁড়াচ্ছে এখানে দেখো, ডাইন থাকছে, সেন্টিমিটার ইনভার্সটা যদি উপরে আসে তাহলে কি শুধু সেকেন্ড ইনভার্সটা যদি উপরে আসে তাহলে শুধুমাত্র সেকেন্ড হয়ে যাবে, আর সেন্টিমিটার স্কোয়ারটা যদি উপরে আসে তাহলে কি সেন্টিমিটার টু দি পাওয়ার -2 হবে। ওকে, তাহলে এইটা তোমার ইউনিট ইন সিজিএস সিস্টেম। এই টোটাল ইউনিটটাকে আমরা বলে থাকি পয়েস, এটা বা পয়েসকে আমরা জাস্ট নর্মালি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, POIAC অর পয়েস, পি। ক্লিয়ার? তাহলে সিজিএস সিস্টেমে যে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, তার যে ইউনিট সেটা তোমার পয়েস বা ডাইন সেকেন্ড ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -2। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে তোমার পয়েস। তোমাকে যদি বলে এক পয়েস কাকে বলে, ভাই একই রকম ভাই ডেফিনেশন, এগুলো তো তোমরা সব জানো, বোঝো তোমরা এগুলো। এক পয়েস মানে কি দেখো, এক পয়েস মানে বেসিক্যালি ইটার ভ্যালুটা এক পয়েস, রাইট? মানে ইটা ইকুয়াল টু বেসিক্যালি তুমি বলছো এক পয়েস, পি, শুধু পি লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তার মানে কি, তার মানে ডিএক্সটা তোমার এক হতে হবে, তাহলে সিজিএস সিস্টেম, তাহলে 1 সেন্টিমিটার। ডিভিটা তোমার মানে আপেক্ষিক ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি 1 সেন্টিমিটার পার সেকেন্ড হতে হবে। তুমি এখন ইউনিট দিয়ে বলবে সবই। এরিয়াটা তোমার কত হতে হবে, 1 সেন্টিমিটার স্কোয়ার হতে হবে। দেন তুমি এটা ইকুয়াল টু কত পাবে, যে ফোর্সটা পাবে সেটাই কত, যে ফোর্সটা পাবে সেটাই কত, এক পয়েস। মানে সবই যদি এক হয় তাহলে এখানে যে ফোর্সটা তুমি পাবে সেটাকে তুমি বলবে, মানে যত ডাইন ফোর্স কাজ করবে সেটাই কি তোমার এক পয়েস হবে। মানে তুমি এরকম বলো, তাহলে ধরো 1 সেন্টিমিটার ব্যবধানে দুটো তরল স্তরকে যদি রাখো এবং তাদের আপেক্ষিক ভেলোসিটি 1 সেন্টিমিটার পার সেকেন্ড বজায় রাখতে 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলে যে পরিমাণ বল কাজ করে, মানে বেসিক্যালি যেহেতু এক পয়েস বলেছে, তার মানে কি এফ এর মানটা কিন্তু এক ডাইন হতে হবে। এফ এর মানটা কত হতে হবে, এক ডাইন। এফ এর মানটা এক ডাইন হতে হবে। তাহলে এটা কি বলবো আমরা, কি এক পয়েস। তাহলে কি বললাম, 1 সেন্টিমিটার ডিস্টেন্সের দুটি তরল স্তরের আপেক্ষিক ভেলোসিটি 1 সেন্টিমিটার পার সেকেন্ড করতে 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলে এক ডাইন বল কাজ করলে, মানে ওই দুটো তরল স্তর তাদের মধ্যে যদি ফোর্সটা যদি এক ডাইন কাজ করে, তখন সেটাকে বলবো আমরা কি, এক পয়েস। তখন সেটাকে বলবো আমরা এক পয়েস। সিম্পল ভাই, ডেফিনেশন ভালো করে বুঝতে হবে। হ্যাঁ,
আগের ডেফিনেশন তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি বলতে পারবে নিজে থেকে। তাহলে এটা সিজিএস সিস্টেমে গেল। নেক্সট আমরা দেখবো কি এসআই সিস্টেম, রাইট? এসআই সিস্টেম দেখো কি বলছে বেসিক্যালি, কিছুই না, মানে জাস্ট নর্মাল। তুমি ইটা ইকুয়াল টু কি বলছো, যে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া ইন্টু ডিভি বাই ডিএক্স, তাই তো? তাহলে ইটা ইকুয়াল তুমি বলবে, দেখো ফোর্স মানে নিউটন, এরিয়া মানে মিটার স্কোয়ার, ইন্টু ভেলোসিটি মানে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই মিটার। মিটার মিটার কাটলো, তাহলে এখানে নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2, এটা তোমার ইউনিট, এটা তোমার ইউনিট ইন এসআই সিস্টেম। ওকে, এটা তোমার ইউনিট। এটাকে আমরা এরকমও বলতে পারি, দেখো এটা কারেক্টখানে যদি আমি এরকমভাবে লিখি, নিউটন মিটার টু দি পাওয়ার -2 ইন্টু সেকেন্ড। নিউটন মিটার টু দি পাওয়ার -2 এটা মানে কি বেসিক্যালি ফোর্স পার এরিয়া, সেটা মানে কি বেসিক্যালি প্রেশার। প্রেশারকে আমরা কি পাস্কালে বলতে পারি, তো এটা তোমার পাস্কাল বলতে পারো, পাস্কাল ইন্টু সেকেন্ড। তাহলে এটার যে এসআই সিস্টেমে ইউনিট সেটাকে কিন্তু পাস্কাল সেকেন্ডও বলতে পারো। হয়তো তোমাকে এমসিকিউতে বললো যে এসআই সিস্টেমে এটার ইউনিট একটা অপশন দিয়েছে পাস্কাল সেকেন্ড, তুমি ভাই এটা পড়ে গেছো, তোমাকে এখান থেকে বুঝে নিয়ে এটা বের করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা দুটোই কিন্তু আনসার, যদি এটাও দেওয়া থাকে প্লাস এটাও দেওয়া থাকে তাহলে কিন্তু দুটোই আনসার হবে। বাট এরকম না দিয়ে ধরো তোমাকে এরকম ফর্মে দিল, তাহলে তোমাকে জানতে হবে যে 1 পাস্কাল মানে কত। 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এখান থেকে তুমি কিন্তু এই ডেফিনেশনে একই রকমভাবে তুমি বলতে পারো, অসুবিধা নেই। এখানে শুধুমাত্র ইউনিটটা মানে চেঞ্জ হবে, মানে এখানে তুমি বলো মিটার, তারপরে ডাইন, মিটার স্কোয়ার, এরকম বলবে তুমি। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমাকে বলো দেখি, পাস্কাল 1 পাস্কাল সেকেন্ড আর 1 পয়েস, তার মধ্যে রিলেশন কি জানো? এটা তোমাকে কিন্তু বের করতে হবে, সোজা কিছুই না। তাহলে 1 পয়েস বা সিম্পল তুমি পয়েস পি, ক্যাপিটাল পিও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। বেসিক্যালি 1 পয়েস ইকুয়াল টু কত পাস্কাল হয়, 10 টু দি পাওয়ার -1 পাস্কাল, পাস্কাল সেকেন্ড অবশ্যই সেকেন্ড হবে, এত হয়। এটা কি করে হয়, ওই ইউনিটগুলো পুট করে দাও, ক্যালকুলেশন করতে পারবে, আশা করি পারবে তোমরা করতে। আমাকে অবশ্যই তোমরা এটা কমেন্ট করে ছবি তুলে আমাকে পাঠাও, আমি দেখবো তোমরা করতে পারছো কিনা, ঠিক আছে? এটা আসছে কিনা তোমরা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো। নিশ্চয়ই এটা বলার কিছুই নেই, 1 পয়েস মানে তোমরা জানো বেসিক্যালি, এইভাবে তুমি করবে। বেসিক্যালি 1 পয়েস মানে তুমি কি শিখলে, তো ডাইন সেকেন্ড সেন্টিমিটার টু দি পাওয়ার -2, রাইট? এবার তুমি এগুলো তো সবই জানো, 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। ওকে, 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। এগুলোকে সব পুট করে দাও, তোমার চলে আসবে। ওকে, আমি আর করছি না এটা। মাত্রাটা ইম্পর্টেন্ট, ডাইমেনশন, মাত্রা, মাত্রা অথবা ডাইমেনশন। ক্লিয়ার? কেমন হয় দেখো, এটার ডেফিনেশন তুমি কি দেখলে, যে ফোর্স এরিয়া ইন্টু ডিভি ডিএক্স, তাই তো? এটা তুমি দেখলে, অসুবিধা নেই। এখানে দেখো ফোর্সের মাত্রা তুমি জানো, বলো কত ফোর্সের মাত্রা? আচ্ছা এক এক করে করি, তাহলে তোমার সুবিধা হয় বুঝতে, তাই না? ভেঙে ভেঙে দেখাই তোমাদের জন্য, সময় নিয়ে ভেঙে ভেঙেই দেখাবো। ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস মানে ক্যাপিটাল এম বলতে পারো, অ্যাক্সিলারেশন মানে বেসিক্যালি ভেলোসিটি বাই সেকেন্ড, ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো? মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার হয়ে যাচ্ছে অ্যাক্সিলারেশন মানে, মানে বেসিক্যালি এল টি টু দি পাওয়ার -2 হলো। এটা তোমার এফ এর ডাইমেনশন আসলো। তোমার এরিয়ার ডাইমেনশনও দরকার, লিখে নাও। এরিয়া মানে মিটার স্কোয়ার, মানে মিটার মানে ডিস্টেন্স, মানে এল হবে, তাই না? এল স্কোয়ার। আর ডিভি মানে ভেলোসিটি বাই ডিস্টেন্স, বেসিক্যালি ভেলোসিটি ডাইমেনশন লেখো তুমি, অসুবিধা কিছু নেই। তাহলে ভেলোসিটি ডাইমেনশন কী হয় বলো? ভেলোসিটি মানে বেসিক্যালি ডি এক্স বাই ডিটি হয়। তাহলে এক্স মানে ডিসপ্লেসমেন্ট, তাই তো? মানে এল, এল বাই টি। তাহলে তুমি এখানে লিখতে পারো এল টি টু দি পাওয়ার -1। এগুলো সব পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে, তাই না? তাহলে তুমি এখানে বলো ফোর্স মানে তুমি বলবে এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়া মানে এল স্কোয়ার, ভি মানে
এল টি টু দি পাওয়ার -1, আর এক্স মানে এল, তাহলে এল এল কাটলো। তাহলে ইটার যে ডাইমেনশন, সবসময় ডাইমেনশনকে থার্ড ব্র্যাকেটে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা যদি ধরো লিখে যদি তোমাদের পরীক্ষা দিতে হয় তাহলে তুমি কি লিখবে, শুধুমাত্র এটা লিখবে না, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখবে, আর এখানেও সবগুলোকে থার্ড ব্র্যাকেট করে দেবে। আমি লাস্টে সবগুলোকে করে দিচ্ছি। এটা কাটছে, তাহলে এখানে একটা এল, এখানে একটা এল কাটছে, মানে বেসিক্যালি এম থাকছে, এখান থেকে একটা এল উপরে আসছে, সুতরাং এল টু দি পাওয়ার -1 থাকছে, টি টু দি পাওয়ার -2, এটা যদি উপরে আসে তাহলে +1 হবে, তাহলে এখানে আলটিমেট আসছে বেসিক্যালি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এইটা তোমার আনসার। ওকে, তাহলে এটার যে ডাইমেনশন সেটা কিন্তু এইটা পাচ্ছি আমরা। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তোমরা হয়তো বইতে দেখবে থার্ড ব্র্যাকেটে লেখে না, মানে স্কোয়ার ব্র্যাকেটে লেখে না, বাট তোমরা কিন্তু স্কোয়ার ব্র্যাকেটে লেখাটা কিন্তু স্টার্ট করবে, ঠিক আছে? প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু মানে মাস্টারমশাই বা প্রফেসর বা স্যার যাই দেখুক না কেন সে কিন্তু অখুশি হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো এই যে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি পড়লাম আমরা। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বেসিক্যালি ডিপেন্ড করে নেচারের উপরে, মানে যে লিকুইডটা বা যে তুমি ফ্লুইডটা নিচ্ছ তার নেচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তার যে মানে কেমন নেচার, তার প্রকৃতি, সেগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বুঝলাম, অসুবিধা নেই। এবং আরও দুটো পয়েন্ট রয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার এই সান্দ্রতাঙ্ক। সেটা কি বেসিক্যালি, এক তোমার চাপ, আর এক তোমার কি বেসিক্যালি প্রেশার, সরি মানে কি বলে এটাকে, টেম্পারেচার, ঠিক আছে? সো দেখো আমরা এরকম বলি ঘটনাটাকে, সান্দ্রতাঙ্কের ওপর চাপ ও তোমার তাপমাত্রার প্রভাব, ঠিক আছে? মানে এটা এর ওপর চাপ ও তাপমাত্রার প্রভাব। ক্লিয়ার হয়েছে? দেখো এক এক করে একটুখানি ডিসকাস করা যাক। সো প্রথমে বলছি আমি সাপোজ চাপের প্রভাব। ক্লিয়ার? ঘটনাটা কেমন হয় দেখো, বেসিক্যালি যে সাধারণ তুমি যদি লিকুইড নাও তাদের ক্ষেত্রে এটা দেখা যায় যে যদি তুমি প্রেশারটাকে তুমি যদি বাড়িয়ে দাও, প্রেশারটা বাড়ালে পরে তার সান্দ্রতাঙ্ক কিন্তু বাড়তে থাকে, মানে প্রেশার বাড়ালে পরে তার সান্দ্রতাঙ্ক বাড়তে থাকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটা কথা তোমাকে আগে বলি, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে জিনিসগুলো। ধরো তোমাকে আমি এক্সাম্পল দিলাম। কি দিলাম এক্সাম্পলে? যেরকম ধরো সাপোজ আমি নিচ্ছি তেল নিলাম, আর সাপোজ জল নিলাম, ঠিক আছে? তেল আর জল নিলাম। এবার তেল আর জল, তাদের মধ্যে কার সান্দ্রতা বেশি বলো তো? তেলের সান্দ্রতা বেশি মানে বেসিক্যালি ভিসকাস ফোর্স কার বেশি থাকবে, তাই তো? ভিসকাস ফোর্স যার বেশি থাকবে, মানে সান্দ্রতাঙ্ক যার বেশি হবে তার সান্দ্রতা বেশি, সিম্পল কথায়। তাহলে ভিসকাস ফোর্স বেসিক্যালি তোমার ইসের ক্ষেত্রে বেশি পাই আমরা, কি বলে, তেলের ক্ষেত্রে বেশি পাই। ক্লিয়ার?